কিন্তু বাংলাদেশ ১৯৭১ সালেও অনেক সম্ভ্রম যোদ্ধা কিংবা যারা নারী নির্যাতিত হয়েছিলেন, তারা সেবা পেয়েছিলেন। তাকে নিয়ে এর আগেও আমরা অনুষ্ঠান করেছি। তবে আজকে বিশেষভাবে তার একটি বই নিয়ে আলোচনা করব। তার কারণটি হচ্ছে আমরা যারা নতুন প্রজন্ম আছি, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সেই গল্পগুলো শোনাতে চাই। আমরা পেয়েছি এমন একজন মানুষ, শুরুতেই তার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। আমরা পেয়েছি ডাক্তার হালিদা হানুম আক্তার। শুরুতেই আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। আপনি সময় দিচ্ছেন আমার এই অনুষ্ঠানে, সে কারণে শুরুতে। এবং আরেকজন আমরা বিশেষ অতিথি পেয়েছি আমার এই অনুষ্ঠানে। তার কারণটি হচ্ছে আজকে তাকে আমি ১ম পেয়েছি। তবে আমি তাকে চিনি টেলিভিশনের পর্দায় কিংবা তার নামে। আমরা পেয়েছি জান্নাতুল বাকিয়া কেকা, তিনি স্পেশাল করেসপন্ডেন্ট চ্যানেল আই। এবং কেকা আপুকেও অনেক, অনেক ধন্যবাদ। কারণ আপনাকে দূর থেকেই দেখা হয়েছে। কখনো আমার শোতে আসা হয়নি কিংবা সরাসরি কথা বলার সুযোগ হয়নি। আজকে আপনাকে পেয়েছি, আজকে একটা জম্পেশ আড্ডা দিব। আমাদের হালিদা হানুম আক্তার যিনি আছেন তাকে নিয়ে, তার গল্পগুলোই শুনবো। শুরুতে আমি একটু আমার অনুষ্ঠান আমি সবসময় যেটি করে থাকি, যে যারা অতিথি হিসেবে আসেন একটু শুরুতে হালকা মেজাজের গল্প করে নিয়ে। আমি একটু জানতে চাই হালিদা আপা, আপনার ঈদটি কেমন গেল? আমার ঈদ ভালো গেছে। আমি ঢাকাতেই ছিলাম। আচ্ছা, ঢাকাতে ছিলেন। আমি যেটা করেছি, আমাদের কিছু গুরুজন ছিলেন, আমরা যারা বের হয়ে আসতে পারেন না বা কম যান, আমি আমার ছোট বোন দুজনে মিলে এই গুরুজনদের গিয়ে সালাম করে এসেছি ঈদের। তাদের তাদের শ্রদ্ধা জানিয়ে এসেছি। এটা খুব ভালো কাজ করেছি। এটা গেল ঈদ। হ্যাঁ, আবার ঘরে বসে থাকতেও ভালো লাগে না। আমাদের বাচ্চারা তো আমেরিকাতে, সুতরাং কাছের মানুষ হয়তো অনেক দূরে। রংপুরের মানুষ, আমার ভাইরা রংপুরে থাকে। তা আমরা দুই বোন মিলে ঠিক করলাম, চলো আমাদের গুরুজন যারা যারা আমাদের সারা জীবন আদর যত্ন স্নেহ করেছে, আমার উকিল মা, আমার চাচা, আমার মামি অসুস্থ আছেন, আমরা গিয়ে দুজনকে দেখে এসেছি। অনেক ভালো লাগে। অন্যরকম, অন্যরকম। আর কে কাপুর ঈদটি কেমন গেল? ঈদ বরাবরের মতোই, তবে মিডিয়া কর্মী হিসেবে আমার রোজার ঈদটা অবশ্যই অফিসে থাকে। অফিসে কেটেছে, সেটাও একটা ভিন্ন আনন্দ। রাতভর রান্না বান্না সেরে বাচ্চাদের জন্য প্রস্তুতি করে সকালে অফিসে যাওয়া, একটু দেরি করে যায়, তারপরেও কিন্তু ওই যে কর্তব্যের সাথে এটা দারুণ এক আনন্দ, অন্যরকম। অন্যরকম, এটি আমি জানি। আমি যখন লাস্ট ছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, তো আমার বাসা যেহেতু বসুন্ধরাতে ছিল, আমাকে ঈদের ছুটি দেওয়া হতো না। বলতো যে তুমি ঢাকাতেই থাকো, তুমি তো যাচ্ছ না কোথাও ঈদের দিন। মানে এটি হচ্ছে কাজ, যে ঈদের দিন এসে কিন্তু ওইটির অন্যরকম। কে কাপু জানি যে এই আনন্দ কিন্তু অন্যরকম, ঈদের দিনেও গিয়ে অন্যরকম। হ্যাঁ, আমরা অনেকে চেষ্টা করি একটু ডিশ নিয়ে, যে অফিসের কলিগরা একসাথে শেয়ার করে খাবার খাওয়া, ছবি তোলা, কাজের মধ্যে জাতিকে ইনফরমেশন দেওয়া, নিউজের যে কাজটা, এটা আসলেও মানে একদম ওটি হয়ে যায়। আমরা যারা এই পেশায় আছি আমরা জানি যে ২৪ ঘন্টা আমাদের অ্যাক্টিভ থাকতে হয়। একটু নতুন বছরও গেল, বাংলা নতুন বছরের শুভেচ্ছা নিব আপনাদের দুজনের কাছ থেকেই। তবে আমি একটা ছোট্ট প্রতিবেদন আছে, যিনি আমাদের প্রোগ্রাম ডিরেক্টর, তিনি একটু চেষ্টা করেছেন আপনার যে অনুষ্ঠানটি গেল ২০শে এপ্রিল, সেটির উপরে একটি প্রতিবেদন তৈরি করা। সেটি দেখে এসে পরে আমি দর্শকদের জানাচ্ছি যে আজকে মূলত আমরা কি বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, কাকে আমরা সম্মান দিতে চাই, এই বিষয়টি নিয়ে আসবে আমার এই আলোচনার আজকে বিশেষ আয়োজনে। রাজধানী ধানমন্ডির ৭ নম্বর রোডে একটি বাড়ির নাম ছিল সাদাবাহার। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় সহযোগীদের দ্বারা নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন সেবার প্রথম কাজ শুরু হয়েছিল এই বাড়িতে। সেবায় যুক্ত ছিলেন হালিদা হানুম আখতার। সেই নারীদের তিনি সম্ভ্রম যোদ্ধা বলে সম্বোধন করেছেন। হালিদা হানুম আখতার পেশায় চিকিৎসক, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার খ্যাতি আছে। ২৭ বছর বয়সে সাদা বাহারে কাজ করার সুযোগ আসে তার। ৪ বছর কাজ করার অভিজ্ঞতা নিয়ে বইটি লিখেছেন। বইটির নাম দিয়েছেন সম্ভ্রম যোদ্ধা, সেবা সদন ও একজন ডাক্তার খালিদা। ২০শে এপ্রিল বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বইটির মোড়ক উন্মোচন করা হয়।
ছোট্ট একটি প্রতিবেদন। আজকে মূলত আপনার সাথে আমরা গল্প করব, সরাসরি আপনাকে যেহেতু পেয়েছি আপনার কাছ থেকে সেই গল্পগুলো শুনবো। এর আগের অনুষ্ঠানেও কিন্তু আপনার সাথে আমার এটি নিয়ে অল্প একটু আলোচনা হয়েছিল, পরে আমি বলেছিলাম যে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। তার কারণটি হচ্ছে আহ বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা যত সহজে বলি 9 মাসে আমরা পেয়েছি, সেটির আড়ালে কিন্তু অনেক গল্প আছে, যে গল্পগুলো আমরা জানি না, যে গল্পগুলো নতুন প্রজন্মকে স্পর্শ করতে পারে না। তার কারণটি হচ্ছে আপনারা যারা আছেন কিংবা অনেকেই আমরা জানি যে সেভাবে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারিনি বলে, যে কারণে মুক্তিযুদ্ধ নিয়ে আজও বিতর্ক হয়। আমি সেই বিষয়টির প্রসঙ্গে যাওয়ার আগে আপনাকে একটু সম্মান জানাতে চাই, কারণ আপনি এই কাজটি করছেন। আমরা জানতে চাই, আমরা ইতিহাস জানতে চাই, আমরা মুক্তিযুদ্ধ জানতে চাই, আমরা সেই সময়ের বর্বরতার গল্পগুলো জানতে চাই। এবং দর্শক, এই সেগমেন্টের নাম আলোচিত মানুষ। আলোকিত মানুষ আমাদের হালিদা হানুম আক্তার, এবং তার বইটি নিয়ে মূলত আলোচনা করব। শুরুতে আমি একটু জানতে চাই, 4 বছরের অভিজ্ঞতার আলোকে আপনার এই বইটি কেন মনে হলো একটি বই লিখবেন? এটা খুব ভালো কথা। আমি আজকে যখন বইটা লিখেছি তখন আমাকে অনেকে বলছে যে আপনি এত দেরি করে লিখলেন কেন, আরো 10 বছর আগে লিখলেন না কেন, 15 বছর আগে লিখলেন না কেন। তো এটার খুব সঠিক উত্তর আমার কাছে নাই। আমি যদি একেবারেই সত্যি কথা বলি, তাতে যেটা হয়েছে যে আমরা যখন প্রফেশনাল ক্যারিয়ার করি, একটা স্ট্রাগলের মধ্যে আমরা যাই। এক তো জীবন গেল পড়াশোনা করতে, আমি হপকিন্স থেকে মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, তারপরে আবার সিডিসিতে গেলাম, ওখানে আমি রকফেলার ফেলো হিসাবে ইআইএস এপিডেমিক ইন্টেলিজেন্স করলাম। এর মধ্যে বাচ্চা দুটো, এর মধ্যে স্বামী, এত কিছু করে আবার আমি দেশে ফিরলাম। আমি দেশে ফিরবো কেন, আমি দেশে প্রতিষ্ঠান লিড করতে চাই। প্রতিষ্ঠান তৈরি করা হলো, ফাউন্ড করা হলো, এবং রিপ্রোডাক্টিভ হেলথ রিসার্চ ইনস্টিটিউট তৈরি করলাম মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা হিসাবে। আমার হেলথ সেক্রেটারি আমার চেয়ার। এই যে নানান ব্যস্ততা, এবং সবসময়তেই আমার মনে হয় যে আমি যা পারি তার থেকে একটু বেশি হাতে নিয়ে নিই। আমি একটু অ্যাম্বিশাস, হ্যাঁ, কেন বেশি না নিলে বেশি করা যাবে না, কম নিলে তো মনে হয় জীবনটা ছোট, আমি তো বেশি করতে পারবো না। আর অপরচুনিটিটা আমি নিতে চাই। আমি কোনো একেবারে সহজ পথে আমার নিজের জ্ঞান গরিমা, মাথায় যে বুদ্ধিটা আছে বা শিক্ষা, ওইটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। এটা মানুষের কাছে পরিচিত করতে চাই, মানুষের উপকার করতে চাই। আমার দেশে ফিরে আসার মেইন উদ্দেশ্য, আমার ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি হয়ে গেছিল, তারপরেও আমি দেশে এসে প্রতিষ্ঠান করলাম। আমার হলো যে আমার দেশের মানুষকে আমি তৈরি করতে চাই। তো এই সবগুলোই কিন্তু খুব লেবার ইন্টেন্সিভ কাজ, রিসার্চ, মানুষকে শেখানো, ফিল্ড থেকে নিয়ে আসা, এটা ডিসেমিনেট করা। তারপরে আমি প্রোগ্রামে চলে গেলাম 17 বছর এটা লিড করার পরে। তো সবগুলোই হেভি ডিউটি হওয়াতে এই জিনিসটা ধীরে ধীরে পেছনে পড়ে গেছে, কিন্তু আমার মাথার মধ্যে যে জায়গাটা নিয়ে আছে ওটা কিন্তু ছিলই। তো যখন আমার শেষ কাজটা ছিল সূর্যের হাসি যে প্রকল্পটা আছে, সেটার আমি চিফ অফ পার্টি ছিলাম বাংলাদেশে। ওটাও হেভি ডিউটি ছিল, কিন্তু ওইটা যখন শেষ হলো তখন মনে হলো যে না, আমি আর চাকরি করবো না, এখন আমি আমার নিজের দিকে তাকাবো। তখন মনে হলো যে আমার কোন জিনিসটাকে আমি আগে মানুষকে জানাতে চাই। তখন এইটা বের হয়ে আসলো যে না, এটা নিয়ে আমি কয়েকজনের সঙ্গে আলাপ করলাম। আপনি দেখবেন বইয়ের মধ্যে আমাকে কয়েকজন যারা উদ্বুদ্ধ করেছে বই লিখতে, আমি তাদের আমি স্বীকার করেছি, তাদের আমি কৃতজ্ঞতা স্বীকার করেছি। এবং এটা বোধহয় একটা বইয়ের জন্য আনইউজুয়াল যে আমি, সেটা ইয়াং হোক, সিনিয়র হোক, আমার প্রফেসর হোক, কে আছে ওখানে, আমি তাদের কৃতজ্ঞতা দিয়ে শুরু করতে চাই যে তোমরা আমাকে বলেছো যে আপনি বই লেখেন। সুতরাং তারপরে মনে হলো যে আমি বই লিখি, না সত্যি সত্যি পারবো। আর হয়েছে কি, আমি তো সায়েন্টিস্ট, আমার ল্যান্ডসেট থেকে শুরু করে এমন কোনো পত্রিকা নাই যেখানে আমার পাবলিকেশন নাই, কিন্তু ওগুলো তো অন্য ধরনের পাবলিকেশন, আর এটা একেবারে বই লেখা। তো এটা একটা নতুন আমার হাতে খড়ি, সেদিক দিয়ে সাহস করে আমি শুরু করে দিলাম। প্রথমে ভিডিও করলাম, তারপরে বললাম যে ভিডিও কে দেখবে, আমি তো দেখার সময় নাই, অন্য মানুষ দেখবে না। তো এটাকে ট্রান্সক্রাইব করা হলো, বাংলায় আবার লেখা হলো ভিডিও থেকে শুনে। তারপর মনে হলো যে না, বই করা যাবে। তারপরে তখন লেগে গেলাম। তো এটা একটু সময় লাগলো, বেশি সময় লাগেনি আমার, বছর দেড়েক একটু সময় দিতে হয়েছে অন্য সব কাজের মধ্যে। যখন এটা নিয়ে কথা বলছি তখন এত সবার আমি উৎসাহ পেয়েছি যে আমার কাছে মনে হচ্ছে এটা করতেই হবে। সুতরাং এটা করে ফেললাম। এই ছবি টবি আবার জোগাড় করলাম, অনেকে কেকা খুঁজে বের করলাম। ওই যে বইটা লিখেছে ওই বইটা আমাকে একজন রেফার করলো, ওইটাও বিয়ে। কেকাকে একবার ফোন করলাম, বলে যে আমি তো শ্রীলঙ্কাতে, আচ্ছা আসলে পরে কথা হবে। আমি ওই যে শিরিন জাহাঙ্গীরের বাসার থেকে ফোন করেছিলাম, ফিরে আসলো, আবার একটু আমি ব্যস্ত হয়ে গেলাম। তারপরে যাই হোক, এইভাবে করে
ওকেও খুঁজে বের করা। ওর বইটা আমি পড়লাম, সে কতটুকু লিখেছে, সে যা যা পেরেছে লিখেছে, কিন্তু আমার গল্পটা ওখানে নাই। আমার মনে হলো যে আমার গল্পটা বলতেই হবে, এটা গল্প নয়, এটা একেবারে জীবন থেকে নেয়া, এটা জীবনের উপলব্ধি। এবং আমি যেহেতু সেবাদানকারী, আমি কিভাবে সেবাটা দিয়েছি, সেবার সময় আমার মানসিক অবস্থা, যাদের সেবা দিয়েছি তাদের কি অবস্থা, এই জিনিসটাকে আমি যতটুকু পারবো সেটা অন্য কেউ পারবে না। আমি আরেকটা জিনিস করেছি, সেটা হলো আমার এই সেবার সময় যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করেছি আমি। একজন হলেন শিরিন জাহাঙ্গীর, উনি নারী পুনর্বাসন পরবর্তীতে উনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হলেন। ওই সময় যখন নারী পুনর্বাসন বোর্ডটা শুরু হলো তখন উনি আমার সঙ্গেই ছিলেন। তো ওনার সঙ্গে যেহেতু আমার পরিচয় আছেই, এটা কি শুনতে পাচ্ছি, আপনি বলেন। সেই জন্য আমি ওনার কাছে গেলাম, ওনাকে ইন্টারভিউ করলাম, আগে ভিডিও ইন্টারভিউ করলাম, তারপরে ওটা লেখা হলো। আরেকজন ছিলেন কাউন্সিলর, দুজন ছিলেন কিন্তু একজন নাই, একজন উনি ইন্তেকাল করে গেছেন। মাহমুদা বলে একজন কাউন্সিলর, তার কাজ ছিল যেসব নারীরা আসতো ফিল্ডের থেকে, প্রেগনেন্ট মহিলারা, তাদেরকে কাউন্সিলিং করে তাদের যা যা তথ্য আছে এই তথ্যটাকে যাচাই করে তারপরে এদেরকে হাসপাতালে ভর্তি করা। তো ওকে পেলাম, কিন্তু সে এত অসুস্থ ছিল, শুয়েছিল বিছানায়, উঠতে পারতো না। আমি তার বাসায় গেলাম, তাকে ইন্টারভিউ করলাম, করে তার যা বক্তব্য সেটাকেও আমি তুলে ধরলাম। তো আমরা আবার সায়েন্টিস্ট হওয়াতে যেটা কি হয়, আমি যখন কোনো তথ্য দেই আমি একটা রেফারেন্স দিই, দেখবেন রেফারেন্স করে আবার লাস্টে রেফারেন্সের লিস্ট থাকে। তা আমি ভাবলাম যে এই সায়েন্সটা আমার এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি যে কথাটা বলছি এটা কে বিশ্বাস করতে পারে, কে নাও করতে পারে, কিন্তু আমার ওখানে সাক্ষী দরকার, যে সাক্ষী আমাকে দেখেছে যে আমি সেবা দিয়েছি। এবং আমার তখন আমি ওনাদের ইন্টারভিউটা নিয়ে আসলাম এবং ওখানে আমি ছবি দিয়েছি ওনাদের কাছ থেকে নিয়ে এসে, ওনাদের অ্যালবাম থেকে আগে ছবি নিয়ে এসে তখন ওই সময়টাকে আমি জাগিয়ে তোলার চেষ্টা করেছি। এই গল্পগুলো শুনবো এবং আমি জীবন্ত গল্প শুনতে চাই আপনার কাছ থেকে। তার কারণটি হচ্ছে, আমি আরেকটি অনুষ্ঠান করেছিলাম। কানাডায় অনেক সন্তান আছে যারা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়া, যাদের অ্যাডপ্ট করে কানাডায় নিয়ে গেছে। তো তাদের সাথে যোগাযোগ আছে এমন এক ভদ্রলোকের আমার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল, আমার এই অনুষ্ঠানে এসেছিলেন। তখন তিনি গল্প করেছিলেন, সেই বাচ্চাদের গল্প। সেই গল্পগুলো আমি বলছি, আর আমার অন্যরকম অনুভূতি, কারণ আমার বাবাও তো ফ্রিডম ফাইটার ছিলেন। সে কারণে মুক্তিযুদ্ধ এই শব্দগুলোর সাথে আমার আবেগ জড়িয়ে আছে। আমি যেখানেই থাকি না কেন, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, এই শব্দগুলো আমাকে খুব স্পর্শ করে। কেক আপুর নামটি বারবার আসছিল, হালিদা পাল বারবার তার বইটির প্রসঙ্গ আনতেই আপনার কথা বলছিলেন। আমি একটু জানতে চাই এর রসায়নটি, যে এই বইয়ের সাথে আপনার সম্পর্কের যে রসায়ন, বারবার উনি আপনার নামটি মেনশন করছিলেন। কেকা বলো। কেক আপার কাছে শুনতে চাই। জি ধন্যবাদ। আপার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপার একটা এক্সট্রা গুণ যে উনি গুণীজনদের বা গুণীদের বা যে কাজ করে সেই কাজের উনি মূল্যায়ন করেন। এই সময়টায় এ ধরনের মানুষ খুব বিরল। আপাকে এই জন্যই আবারও কৃতজ্ঞতা। এবং আপা স্নেহের বেশি স্নেহ করেন আমাকে। আপার সাথে পরিচয় আসলে আমার কর্মজীবনের শুরুতেই। আপা যখন এবিতে ছিলেন, সেই 2001-এর শেষে 2002 ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ, সেখানে। তা আমি ওনার ইন্টারভিউ করেছি, রিপোর্ট করেছি, সব মিলিয়ে। তো হঠাৎ করে আমি যখন একটা বই লিখতে গেলাম, আমার একটা বই, যে বইটাতে মুক্তিযুদ্ধ পরবর্তীতে বঙ্গবন্ধু স্বাধীন দেশে, ডিসেম্বরে স্বাধীন হলো দেশ, ফেব্রুয়ারি মাসে উনি যুদ্ধে যেসব নারী নির্যাতিত হলো পাকিস্তানি সেনা এবং এদিকে দোসরদের হাতে, সে অবর্ণনীয় কষ্ট, অনেক 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 নারী, যে নারীদের তাদের স্বজন, প্রিয়জন, বাবা, ভাই কেউ নিচ্ছিল না, তারা তাদেরকে সমাজে মানে একদম ভাসমান জনগোষ্ঠী হিসেবে যারা একদম অসহায় দিনপাত করছিল, সেই সব মানুষদের জন্য, নারীদের জন্য বঙ্গবন্ধু কিন্তু একটা নারী পুনর্বাসন করার চেষ্টা করলেন। এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে উনি মৌখিকভাবে ঘোষণা করলেন এবং 28 তারিখে কিন্তু সেটা প্রজ্ঞাপন হয়ে আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, যে বীরাঙ্গনা নারীদের চিকিৎসা সেবা, তাদের মনোদৈহিক সমস্যা, এবং তারা তো অধিকাংশই গর্ভবতী হয়ে গিয়েছিলেন, সেই নারীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা, আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা এবং পরবর্তীতে তাদের স্বাবলম্বী করার জন্য কিছু একটা করে দেওয়া, সেইভাবে কাজের টেকনিক্যাল কাজে তাদের অন্তর্ভুক্ত করা। তো এই বইটা আমি লিখতে, যে আমার যে বইটা, সেটা হলো
কি নাম? বঙ্গবন্ধুর ভাবনায় নারী আন্দোলন, বঙ্গবন্ধুর ভাবনায় স্বাস্থ্য ব্যবস্থাপনা ও নারী উন্নয়ন, এই একটা বই ছিল। সেই বইটা আমি 2013-14 সালে ময়মনসিংহে কিছু বীরাঙ্গনা আছে, সিরাজগঞ্জে কিছু বীরাঙ্গনা আছে, তাদের সাথে কাজ করতে যেয়ে আমি ধারাবাহিক রিপোর্ট করেছিলাম 2013-14-তে। সেই কাজের সুবাদে দেখলাম যে নারী পুনর্বাসনের জন্য যে বঙ্গবন্ধুর উদ্যোগটা ছিল এবং ওই উদ্যোগের কল্যাণে যে নারীরা বাংলাদেশে সম্ভ্রম যোদ্ধা, আজকে আপা যেটা বলছেন, আমরা তখন বলতাম বীরাঙ্গনা, কিন্তু শব্দটা সম্মানের সাথে যতটা উচ্চারিত হয়েছে ততটাই অনেকেই সমাজে অচ্ছুত হিসেবে দেখেছে। যেমন একজন বীরাঙ্গনা নারী, তার সন্তানই কিন্তু চায়নি যে তার মায়ের এই পরিচয়টা প্রকাশ পাক। কিন্তু বঙ্গবন্ধু তো খুবই হৃদয়ের সাথে, হৃদয়বান হয়ে জনমানুষের সাথে স্বাভাবিক জীবনে ফেরাতে কিন্তু উদ্যোগী ছিলেন। এই উদ্যোগের ক্ষেত্রে যে নারী পুনর্বাসন বোর্ড, ঢাকার সেই চাঁদাবাহার বাড়িটা একটা দেশ এবং জাতির জন্য একটা বড় কিছু। সেই গল্পটা আমি লেখার চেষ্টা করলাম এবং ঐতিহাসিক তথ্য, উপাত্ত, রেফারেন্স দিয়ে দিয়ে। তখন আমি এক পর্যায়ে জানলাম যে আমাদের হালিদা আপা সেই সেবা সদনে ধানমন্ডির, এখন সেটা এনএসআই এর ভবন হিসেবে, কার্যালয় হিসেবে ব্যবহার হয়। সেই সাদাবাহার বাড়িতে যে শুরু হয়েছিল সেবা সদন, নারী পুনর্বাসন বোর্ড করে, বোর্ডের আওতায় আপা সেখানে সেবা দিয়েছিলেন। এবং তখন আপা একদম তরুণ, 27 বছর। তার মানে উনি যতটা সিম্প্যাথিক এবং ইমপ্যাথিক, সমব্যথী এবং সহযোদ্ধা, মানে মানসিকভাবে উনি একাত্ম হয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। তো এত বড় ঘটনার সাথে যিনি জড়িত ছিলেন, সেই মানুষটাকে আমি খুঁজে বের করার চেষ্টা করেছি। তো আমি বিভিন্ন সময় আপার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। এক পর্যায়ে আপু যেটা বললেন যে তার প্রফেশনাল এবং পেশাগত উচ্চতর শিক্ষার জন্য উনি দেশে বিদেশে গেছেন। আমি কিন্তু আপাকে আর পেলাম না। আমি অপেক্ষা করেছি যে আপা আসে, আমি হয়তো আপার যেকোনোভাবেই আপাকে অন্তর্ভুক্ত করব। এর মধ্যে আসলে তথ্য যত রাখবো, আপনারা জার্নালিস্ট জানেন যে তথ্য রাখলেই তথ্যটা কিন্তু পচে যায়, সময়ের উপযোগিতা হারায়। আবার কিন্তু তথ্য যেটা হয় যে লস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যতই ডিজিটালি সংরক্ষণ করি। সেই প্রেক্ষিতে আমি কিন্তু 2019 সালে বইটা পড়ে ফেললাম, কিন্তু আমার মাথায় ছিল যে আপা যদি আবার আসেন কখন আপার সাথে আমি যোগাযোগ করবো। আপাকে নিয়ে কিন্তু ওই পাঠটা দ্বিতীয় কলবরে বা দ্বিতীয় এডিশনে আমি অন্তর্ভুক্ত করব। তো এর মধ্যেই আপা কিন্তু দেশে আসছেন এবং এই বইটা আমি শিরিন জাহাঙ্গীর, যিনি সেই সময় নারী পুনর্বাসন বোর্ডে পরবর্তীতে পরিচালক পদে দায়িত্ব পালন করছেন, সেই শিরিন জাহাঙ্গীর, তার হাজবেন্ড এস জাহাঙ্গীর, উনি তো সরাসরি বঙ্গবন্ধু এবং বিচারপতি কে এম সোবহানের সাথে কাজ করেছেন। সেই ওনার সাথে কাজ করেছেন এবং তখন কিন্তু আমি একটু হয়তো বলছি ডিটেলে, সেটা হলো যে অধিকাংশ নারী কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটা নারী যারা আসছে, তারা নির্যাতনের ভয়াবহতায় তো বিপর্যস্ত অবস্থা, কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রেগনেন্ট ছিল এবং তাদের প্রেগনেন্সির মেয়াদও ছিল অনেক বেশি, 7 মাস 6 মাস, যখন কিন্তু অ্যাবর্শন করানোর কোনো সুযোগ ছিল না। এটা একটা কথা আপা হয়তো জানেন। আমি আপার কাছে এই টপিকেই পরবর্তীতে আপার কথা শুনবো। এটা হলো যে এই যে এই 6 মাস 5 মাস 7 মাসের প্রেগন্যান্সি অ্যাবর্শন করা, এটা দুটো বিষয় ছিল। একটা হলো অ্যাবর্শন করানোর ক্ষেত্রে নারীর স্বাস্থ্য ঝুঁকি ছিল, মৃত্যু ঝুঁকি ছিল। আরেকটা বিষয় ছিল, বাংলাদেশে কিন্তু তখন সদ্য স্বাধীন বাংলাদেশ, তখনও কিন্তু পাকিস্তানপন্থীরা এবং এক ধরনের মৌলবাদী তখনও কিন্তু শক্তি যারা ছিল, তারা কিন্তু অ্যাবর্শনকে আইনগতভাবে এবং সামাজিকভাবে হেয় করত এবং এটাকে অপরাধ গণ্য করত। এই ক্ষেত্রে কিন্তু বঙ্গবন্ধু এবং বিচারপতি কে এম সোবহান সবাই মিলে একটা ভিন্ন আঙ্গিকে, কিভাবে কঠিন পরিস্থিতিতে, নতুন দেশ, যুদ্ধ বিধ্বস্ত, খাবার নেই, ওই সময়ও কিন্তু ওনারা অ্যাবর্শনের পক্ষে। এটা একটা অন্যরকম চ্যালেঞ্জ। মৃত্যু ঝুঁকি ঠেকাতে কিভাবে অ্যাবর্শন করেছিলেন, সেই গল্পগুলো কিন্তু এই সাদাবাহার, নারী পুনর্বাসন বোর্ড এবং বঙ্গবন্ধুর উদ্যম এবং সেই সাথে হালিদা আপার যে শ্রম, সেগুলো কিন্তু জড়িয়ে আছে। এই কাজগুলো করতে যে আপার খোঁজ বারবার পেয়েছি এবং আপার কথা বারবার এসছে এবং বারবারই আপাকে আমি স্মরণ করেছি। এখনো কিন্তু সুযোগ আছে, আমার বইটা সেকেন্ড এডিশনে, থার্ড এডিশনে যাবে। থার্ড এডিশনে আমি আপার
ওই পার্টটা সংযুক্ত করতে চাই। সেটা হচ্ছে আপনার অ্যাবর্শনের টিভি সময় চ্যানেলেও একটা করার শখ আছে আমার। টিভি চ্যানেলে একটা প্ল্যান করে অবশ্যই, দুজনে মিলে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই সেই আমি সেই বিষয়ে কাজ করব। আমরা আমরা কথা শুনবো, কেকা আপা বারবারই আসবো, কারণ আমরা দুজনের কাছ থেকে দুজনের গল্প শুনবো। কারণ আমরা আজকে মূলত হারিদা হানম আক্তারের যে বইটি আছে সেটি নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। আপনার হাতে কি বইটি আছে হারিদা আপা? আমার আছে। দর্শকদের দেখানোর জন্য একটু কি দেখাবেন সরাসরি? হ্যাঁ, এটা হচ্ছে বইটার প্রথম পৃষ্ঠা। এই যে আচ্ছা, এখানে জি, সম্ভ্রম যোদ্ধা, সেবা সদন এবং একজন ডাক্তার হালিদা। সম্ভ্রম যোদ্ধাটা কথাটা আমি নিজেই তৈরি করেছি। আমি কিন্তু ডিকশনারিতে ওইভাবে কিছু পাইনি। হ্যাঁ, আমি এই শব্দটি দেখে, হ্যাঁ, বইটির নামটি দেখে আমার মাথায় এসেছে যে হ্যাঁ। এই শব্দটি আপনার মাথায় কেন আসলো? আর আমার কাছে কারণ মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এরা তো যোদ্ধা। এরা যুদ্ধ করেছে দেখে আজকে দেশ স্বাধীন হয়েছে। তা আমি তাকে যোদ্ধা উপাধি কেন দিব না? সে তো যুদ্ধ করেছে। তো তখন কি দিয়ে যুদ্ধ করেছে? যেমন সৈনিকরা আপনার বন্দুক নিয়ে যুদ্ধ অস্ত্র করে। দিয়ে। যারা গেরিলা তারা মাটির মধ্যে শরীর দিয়ে গুহার মধ্যে থেকে লুকিয়ে ছাপিয়ে তারা আরেক কৌশলে যুদ্ধ করে। এই নারীরা তো যুদ্ধ করেছে তাদের 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 বডির যে জিনিসটা আছে, সেই সম্ভ্রমটা যেটা আমরা জীবনের সবাই সর্বোচ্চ। মিলে হ্যাঁ, সর্বস্ব যে মানে ওইটা গেলে আমাদের সামাজিক এবং কালচারাল যে অবস্থাটা, ওই জিনিসটা গেলে আপনি আর কোথাও নাই পৃথিবীতে। আপনার মরে যাওয়ার থেকে আর দ্বিতীয় কোনো জায়গা থাকে না। সেই জিনিসটা দিয়ে সে যুদ্ধ করেছে, কিন্তু তাকে আমরা সেইভাবে যোদ্ধা বলতে পারছি না। তা আমার কাছে মনে হলো যে বন্দুক যোদ্ধা, লাঠি যোদ্ধা, অনেক রকম যোদ্ধা, কিন্তু সম্ভ্রম দিয়ে যে নারীটা যুদ্ধ করেছে আমি তাকে কেন বলবো না? হয়তো অনেকের এটা নিয়ে কথা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি, আমি তাদের যেভাবে দেখেছি এবং তার যে পরবর্তী জীবনে তাদের যে অবস্থা এবং অবস্থান সমাজে, আমি যদি যোদ্ধা বলে তাকে না দেই, খালি বীর বললে হবে না, তাকে যোদ্ধা বলতে হবে। সে যুদ্ধ করেছে। সুতরাং এই যোদ্ধা নামটা আমি তাদেরকে দিতে চেয়েছি এবং তারা সম্ভ্রম দিয়ে যুদ্ধ করেছে। কেন আমি তাকে এই সম্মানটা দেব না? এটা আমার আপা কাছে মনে হচ্ছে। যুদ্ধ হ্যাঁ, ঠিক, যোদ্ধা ঠিক, এই সেন্সে স্বাধীনতার পরেও বঙ্গবন্ধু তাদের পুনর্বাসন করেছেন, হ্যাঁ, কিছুটা হ্যাঁ। স্বাবলম্বী হওয়ার জন্য ট্রেনিং হুম, দিয়েছেন, কিন্তু হুম। স্বাধীন দেশেও কিন্তু তাদের যুদ্ধ থামেনি। তাদের না, প্রতিনিয়ত তাদের যুদ্ধ সেই চলে গেছে। হুম, সেই পেছনের হুম, অতীত তাদের হুম, শারীরিকভাবে ভুগিয়েছে, হুম, হুম, মানসিকভাবে মানসিকভাবে, ভুগিয়েছে, হুম। শারীরিকভাবে সামাজিকভাবে সামাজিকভাবে, ভুগিয়েছে। রাষ্ট্রীয় সমস্ত জায়গায়। মানে সামাজিকভাবে ভুগিয়েছে মানে কেউ হ্যাঁ, তাদের মূল্যায়ন সেভাবে করে নাই। সন্তান চেয়েছে মার পরিচয়টা, পিছনের পরিচয় যেন উন্মোচন হুম, না হয়, ঢেকে হুম, যাক, হুম, আড়ালে হুম, হয়ে যাক। আর শারীরিকভাবে হুম, বলতে তারা নানান ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত হয়েছে। হুম, হুম। তা যেগুলো তো হচ্ছে নির্বিচারে যে তাদের প্রতি অত্যাচার চলেছে তার ফসল। হুম, এবং হুম, এরও পরে সমাজে কিন্তু সত্যিকার অর্থে রাষ্ট্র তাদের দীর্ঘ সময় বঙ্গবন্ধু ৭৫ এর পরের ঘটনার পরে কিন্তু হুম, তারা হুম, আবারও দিগ্ভ্রান্ত হয়েছে, সমাজে হুম। ছড়িয়ে ছিটিয়ে গেছে, ছড়িয়ে ভাসমান গেছে। জনশ্রী হয়ে গেছে। এবং তখন হুম, কিন্তু তাদের প্রতি হাত বাড়ানোর কেউ ছিল না। কেউ ছিল না। বর্তমান হ্যাঁ। সরকারের আমলে এসে হয়তো যা হুম, হলো, হয়তো বলবো না, বর্তমান সরকারের হলো। আমলে এসে দফায় দফায় তাদের হুম, মুক্তিযোদ্ধা হিসেবে, বীর হিসেবে, হুম, হুম, সামাজিক রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হলো। হুম, তারপরে কিন্তু তাদের প্রশমন হয়েছে। কিন্তু হুম। তাদের তো জীবনের অধিকাংশ সময় চলে গেছে যুদ্ধ চলে করতে গেছে। করতে। হ্যাঁ, যুদ্ধ হ্যাঁ। করে করে হুম, আর দেশের জন্য এই যে আত্মত্যাগ, কে কাপু যেটি বলছিলেন, হুম, মানসিকভাবে কিন্তু এই মানুষগুলো সবসময় পরাজিত ছিল। কারণ তারা হুম, অসহায় ছিল, তাদের পাশে হুম, কিন্তু কেউ ছিল না, সামাজিকভাবে না, সেটাই। পরিবার থেকে নয়। মনে হুম, আমি অনেক গল্প জানি আমার বাবার মুখ হুম। থেকে, মানে মনে হতো ওই নারীরই অপরাধ। মানে যে হ্যাঁ, নারীটা আসলে তাই। সম্ভ্রম হারিয়েছে আসলে তাই। মুক্তিযুদ্ধের হ্যাঁ, হ্যাঁ, সময়, মানে বলা হ্যাঁ। হতো সে নারীরই অপরাধ, মানে এমন ভাবে তাদের ট্রিট করা হতো। হুম, হুম। এটি স্বীকৃতি তো দূরের কথা, সম্মান তো হ্যাঁ, দূরের কথা, একদম, মানে তাদেরকে একদম। দোষী বানানো, তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত বানিয়ে হুম, ফেলা। আর হুম, আমরা যারা নারীরা আমরা কিন্তু উপলব্ধি করতে পারি যে একজন নারী যখন এই সম্ভ্রম হারানোর বেদনাটা, কষ্টটা একজন নারীর হুম, জন্য কতটুকু, সেটি হুম। কিন্তু এটি মানে বলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। শেষ আমি একটি গল্প শুনতে চাই। আপনার এই বই থেকে আমি কোন নারীর গল্প শুনতে চাই। যে নারীর গল্পটি আপনি হয়তো তাকে কাছে থেকে দেখেছেন, তার সেবাটি দিয়েছেন। হুম, কিন্তু সে সময় আপনাকে অন্যরকম অনুভূতি দিয়েছে। কারণ আমি জীবন্ত গল্পগুলো আপনার কাছ থেকে কেন সেই। শোনাতে চাই? আমরা নতুন প্রজন্ম অনেক সময় দিকভ্রান্ত হয়ে যাই। আমরা কিন্তু এখনো ইতিহাস থেকে অনেক সময় পিছিয়ে যাই।
এই যে আপনি বলছিলেন আপনাকে সবাই প্রশ্ন করে, যে প্রশ্নটি আমিও করতাম যে এতদিন কেন লাগলো, স্বাধীনতার এত বছর পরে কেন মনে হলো এই ধরনের একটি বই লেখা উচিত, যে উত্তরটি আপনি শুরুতে দিয়েছেন যে আপনাকে অনেকে এই প্রশ্নটি করেছে। তো আমি সেক্ষেত্রে একটু জানতে চাই যে একটি জীবন্ত গল্প আপনি যদি আমাদের শোনাতেন, যে গল্পটি আপনাকে এখনো আলোড়িত করে কিংবা অনুপ্রাণিত করে কিংবা কষ্ট দেয়। আচ্ছা, আমি না একটা ওই সময়কার ভাবের উপরে বেস করে আমার একটা কবিতার মধ্যে আমি এটাকে এক্সপ্রেস করেছি। আপনি যদি অ্যালাউ করেন আমি ওটা পড়ি। অবশ্যই অবশ্যই। জি জি। ওইটাই গল্প বলবে এবং ওটাকে এমন ভাবে বলবে যে আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন। হ্যাঁ, আমি এটা এই বইয়ের মধ্যেই আছে, বইয়ের মধ্যে ৮ পৃষ্ঠাতে আছে, আমি এটা দিয়েছি। আমি এটা যখন লেখালেখি করছি আমার হাতের লেখা কবিতাটা আমি কেমন করে বের হয়ে এসছে, ওটাও একটা দৈবাত ব্যাপার। আমি যে লিখেছি ওটা মনে ছিল না ওইভাবে। তো আমি এই জিনিসটা পড়ি, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। অবশ্যই অবশ্যই। এটা লিখেছি মুক্তিযোদ্ধা নারীর মর্মস্পর্শী কাঁথা, টাইটেলটা দিয়েছি আমি। হ্যাঁ, আমি যেটা বলছি যে শুনবে সেই মেয়েটার গল্প, তারানার গল্প, আর তার সাথে আমার গল্প। দেখো তারানা খাটে বসে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে চোখের জলে ভাসছে। জানতে চাও তারানা কি হয়েছিল? তার উপরে ৭১-এর হানাদাররা যা হেনেছিল। আমি কেন এসব কথা বলছি? আমি তো কেবল ৭১-এর অক্টোবরে দেশে ফিরেছি, আর তারপর পরিবার নিয়ে ঘুরেছি বনে বাদারে। স্বাধীনতার পরে যোগদান করলাম পরিবার পরিকল্পনা দপ্তরে। তারপর ধানমন্ডির ৩ নম্বর রোডে যে হাসপাতালের অবস্থান, সাদাবাহারের সেবা সদনে হলো আমার যোগদান। কি হয় সেখানে হানাদার বিধ্বস্ত নারীদের হয় নিরাময়, সন্তান প্রসব বা গর্ভপাতের সেবা প্রদান করা হয়। আমি সেই সেবা সদনে প্রায় ৪ মাস সেবা দিয়েছি। আমি সকাল সন্ধ্যা তাদের বেদনার ব্যথা সামিল হয়েছি। জানতে চাও তাদের কত কষ্ট, কত যন্ত্রণা? সেবা দিয়েছি কিন্তু দিতে পারিনি বিন্দু মাত্র সমবেদনা। আর কষ্ট, তারানার মতো অনেক নারী সেবা নিয়েছিল। তাদের কিছু গর্ভপাত, কিছু মৃত, কিছু জীবন্ত সন্তান জন্মেছিল। ডেভিসকে অস্ট্রেলিয়া থেকে এসেছিল গর্ভপাত করাতে। আর ম্যালকম পটস সেই ইউনাইটেড কিংডম থেকে সেবা সদনে এসেছিল একই সেবা দিতে। তখন বিদেশি কিছু প্রতিষ্ঠান নবজাতক শিশুদের নিয়ে গেছে, তারপর তারা বিদেশি দম্পতিদের কাছে দত্তক দিয়েছে। তারানা জানো কি হলো? আমাকে কাছে ডাকলো, জানতে চাইলো আমাকে বাবা, ভাই কেউ ফোন করেছিল, কেউ নিতে এসেছিল? আমি বললাম না, কেউ তো ফোন করেনি, কেউ তো তোমাকে নিতে আসেনি। তারপর আবার সেই হাউমাউ কান্না, ভাষা খুঁজে পাইনি, কোনো সান্ত্বনাই আমি তাকে দিতে পারিনি। আমি এই ৪ মাস তাদের ব্যথায় ব্যথিত ছিলাম। তারপর নারী পুনর্বাসনের কাছে তাদের সঁপে দিলাম। বঙ্গবন্ধুকে তোমরা সবাই চেনো, তিনিই তো তাদের পিতা হয়ে গেলেন। পুনর্বাসনের নামে সব ব্যথা সয়ে নিলেন, নিজের কন্যা বলে আদরে বুকে টেনে নিলেন। আর আমার গর্ব, আমার এই সান্ত্বনা, এই ভালোবাসা, এই সেবা সবকিছুই তাদের অন্তরের খাতায় কৃতজ্ঞতায় থাকবে লেখা। আমার সান্ত্বনা, আমি তাদের সেবা দিতে পেরেছি, তাদের অশ্রু মুছতে পেরেছি, আর বঙ্গবন্ধুর পুনর্বাসনের ছায়ায় ফিরিয়ে দিতে পেরেছি। আর কি চাই? আমার বয়স তখন কেবল ২৭ বছর। আজ ভাবি আমি যদি তারানা হতাম তাহলে বঙ্গবন্ধুকে বাবা হিসাবে পেতাম। এটা হলো কবিতাটা। ওই সময় মনের ভাবে লিখেছি আর কি। তো আসলে একটু রিয়াল সিচুয়েশনটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভেতর থেকে এসছে। আমি কোনো কবি নই, লেখক। আমি লেখক আত্মকথন, মানে এটি হচ্ছে আত্মকথন। নিজের ভেতরের যে অনুভূতিগুলো আছে সেগুলো প্রকাশ করার, মানে আমি বলবো যে অন্যরকম চেষ্টা, যে নিজের সাথে কথা বলে নিজের আত্মকথনগুলো প্রকাশ করা। এবং যখন শুনছিলাম তখন মনে হচ্ছিল যে সেই সময়ে অনেক সাহসী হতে হয়েছে আপনার ২৭ বছর বয়সে, কারণ কাজটি কিন্তু সহজ নয়। যে কাজটি আপনি করেছেন সে কাজটি আজকে হয়তো আমরা ভাবছি যে এই যুগে এসে এত বছর পরে এসে যে এটি আর তেমন কি, কিন্তু আসলে সেই সময় সে কাজটি অনেক বড় চ্যালেঞ্জের। আমি কেকা আপু আপনার কাছে যেতে চাই, আপনি তো বইটি পড়েছেন হালিদা আপার, আপনার কোন জায়গাটি সবচেয়ে বেশি স্পর্শ করেছে আপনাকে? আপনাকে আমি শুনতে পাচ্ছি না, আপনি কি একটু জি
আরেকবার বলেন। হ্যাঁ জি, আপার যে কাজের অভিজ্ঞতাটা যিনি শেয়ার করেছেন, যেখানে মেয়েদের অবস্থাটা উনি তুলে তুমি ধরেছেন, মাইক্রোফোনটা একটু কাছে নাও, একটু দূরে হয়ে যাচ্ছে শোনাটা। হ্যাঁ, তাহলে ভালো হবে। হ্যাঁ সেই আপার বয়ানে যে অভিজ্ঞতা এবং কবিতায় যেটা আপনার আপা বললেন, সেখানেও কিন্তু অনেক কিছু উঠে এসছে। আমার সবসময় জানার বিষয় ছিল, আমি এই যে আমার বইটা আমি একটু দেখাই, আমার এই বইটা বঙ্গবন্ধুর ভাবনায় নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থা, এই বইটাতে ওই সময় সাদাবাহারের বাড়িতে যারা জড়িয়েছিলেন, উদ্যমী ছিলেন, তারা নিজেরা, আমি যাদের সাথেই কথা বলেছি তারা সবাই বলতেন যে মেয়েদের ওই পরিস্থিতি দেখে ওনারা এতটা বিমর্ষ থাকতেন এবং এতটা ব্যতিব্যস্ত থাকতেন, আত্মদহনে ভুগতেন যে কিভাবে এদের আমরা সর্বোচ্চ সেবা দিতে পারি। এবং আপা কাছ থেকে দেখেছেন বিষয়টা, আমার আমি বিষয় সেবাটা আমি, বলবো, ও বলে নেক, তারপরে হ্যাঁ আমি বেশি আরো। হ্যাঁ, বলো বলো। আমার কিন্তু সবসময় কৌতূহল ছিল, আমি এই কারণেই আপাকে খুঁজেছি। এখানে এই বইটাতে পর্যায়ক্রমিক ভাবে কিভাবে শুরু হলো, বঙ্গবন্ধু কি উদ্যোগ নিলেন, বিচারপতি কে এম শোভান এবং এম এস জাহাঙ্গীর, ওনারা অ্যাবর্শনের ইস্যুটা কিভাবে সামাজিক এবং তৎকালীন কঠোর সমালোচনার মুখে থেকে কিভাবে বাস্তবায়ন করলেন, নারীদের সেবা দিলেন, নারীদের সন্তান হলো, তারপরে সেই সন্তানদের কিভাবে বিভিন্ন জায়গায় পুনর্বাসনের উদ্যোগ নিলেন, এই ঘটনাগুলো আছে। পাশাপাশি নারীদের সেই সময়ের অসহনীয় দুঃখ কষ্ট বর্ণনাগুলো, চিকিৎসা সেবা দিতে যেয়ে তারা কি ফেস করেছেন, এখানে এই পাঠে আছে। কিন্তু আমি বরাবরই চেয়েছি আপা যেহেতু ওইখানে ছিলেন, ওই কাজটা করেছেন, কেস টু কেস, একজন দুজন চারজন পাঁচজন 10 জন নারীর সাথে উনার কি ইন্টারেকশন হতো, তখন উনি 27 বছরে, ওনার মনোজগতে কি প্রভাব পড়তো এবং নারীদের কাছ থেকে উনি কি ফিডব্যাক পেতেন। উনি বারবার বলেছেন যে মেয়েরা অপেক্ষা করতো, বাবা ফোন করেছে, ভাই ফোন করেছে, আমাকে কেউ কি নিতে এসছে, এই যে আকুতি, এই আকুতিগুলো উনি কিভাবে সামাল দিতেন। কারণ আমি জানি 27 বছরের একটা তরুণী কিন্তু সেই সংকটের মধ্যে দিয়ে পার হওয়ারই কথা। উনি যখন দিনের দীর্ঘ সময় ওই নারীদের সাথে কাটাচ্ছেন, তখন কিন্তু তার মনোদৈহিক ভেতরে যে ক্ষত তৈরি হচ্ছে, সেই ক্ষতটা তিনি কিভাবে সামাল দিয়েছেন, এই প্রশ্নগুলোই কিন্তু আমার আপার কাছে সবসময় ছিল। এবং আমি প্রত্যাশা করেছি বা করব আপা সেই আঙ্গিকে, আপার এই বইতে আছে, আপার এই বইতে আছে। কিন্তু আপা যেহেতু বললেন যে একজন মেধাবী মানুষ, সায়েন্টিস্ট মানুষ, ওনার লেখার আঙ্গিক হচ্ছে বিভিন্ন বিশ্ব জার্নালে আরেক ধরনের। কিন্তু আমার বিশ্বাস আমি আপাকে আরেকটু সময় দিলে এবং পরবর্তীতে আমি যখন বসবো আমার এই বইটাতে আপার বক্তব্য নিতে, তখন কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আপার সেই অন্তরের ক্ষতগুলো নির্যাতিত নারীদের বয়ানের মধ্যে দিয়ে তুলে আনবো। আমি এই জন্যই আপার কাছে সবসময় প্রত্যাশা রেখে যাচ্ছি। আপার বইতে আছে, কিন্তু আমি মনে করি আমি সংবেদনশীল এবং আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা আমাদের বাসায় সারা জীবন আমরা 26শে মার্চ, 16ই ডিসেম্বর এগুলো ঘটা করে আয়োজন করে উদযাপন করেছি। এবং একটা সময় ছিল যখন বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কথা বলাটা কিন্তু অনেক জটিলতা ছিল। আমাদের বাসায় 16ই ডিসেম্বর ছাদে আমরা বাবার সাথে পতাকা তুলেছি, বাবা সামনে দাঁড়িয়ে, পেছনে আমরা 6 ভাই বোন সিরিয়াল করে দাঁড়িয়েছি। তখন কি হয়েছে যে বাসায় ঢিল পড়তো, এমনও হয়েছে মানুষের মল গোবর এগুলা বাসায় ফেলা হতো। তো এগুলো আরেক কাহিনী। সেই আমি এই কারণে বললাম যে সময়টা আসলে কিন্তু অনেক বিরূপ সময় পার করে আজকের আমরা এখানে। আপার এই উদ্যমটা দেরিতে হলেও আপা যে টাকি জায়গাটা ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছেন, একজন জীবন্ত স্বেচ্ছাসেবী, একজন জীবন্ত সেবী, চিকিৎসা সেবীর বয়ানে এই ইতিহাসটা দলিলে লিপিবদ্ধ হওয়া খুব জরুরি। আপার এই বইটা থাকবেই। পাশাপাশি আমার প্রত্যাশা অনুযায়ী আমি আপার কাছ থেকে এই বিষয়ে নতুন আঙ্গিকে তথ্য উপাত্ত আমার এই বইতে আমি অন্তর্ভুক্ত করব, এটা আজকে আমি বলেই রাখলাম। এজন্য আপার প্রতি আমার আসলে অশেষ কৃতজ্ঞতা। সেটাই আমি যে বিষয়ে ছিলাম, যে একটি বই
শুধু একটি বই না, একটি বইয়ের ভেতরে যে তথ্যগুলো থাকে সেটি থেকে একটি শব্দ অনেককে অনেক সময় অনুপ্রাণিত করে, একটি শব্দও আবার একটি জীবন্ত গল্প হয়ে ওঠে। সেটি হয়তো 50 বছর পর, 100 বছর পর যারা রিসার্চ করবেন এই বইগুলোই কিন্তু নিবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলে কেমনটা ছিল। আমরা যখন গল্প করি, আমি যেমন নিউ ইয়র্কে, আমি সব সময় একটু অন্যরকম আমি বলি যে আবেগটি কাজ করে আমাদের যখন খুব সহজ করে বলে যে ইন্ডিয়া স্বাধীনতা দিয়ে গেছে আমাদের, আমি সাথে সাথে প্রোটেস্ট করি যে অবশ্যই, যেহেতু আমি আইআরএস স্টুডেন্ট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি জানি আন্তর্জাতিক সম্পর্কে ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী অনেক দেশ অনেক দেশের সাথে যে সম্পর্ক, সেটির বাইরেও একটি দেশের জনগণের প্রতিটি মানুষ যদি সম্পৃক্ত না হয়, সেই যুদ্ধের সফলতা কোনোদিনও 9 মাসে আসে না। আমি 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 এই কারণে সবসময় প্রোটেস্ট করি এখানে। সবাই যখন বলে তখন আমি বলি যে দেখো, আমরা ছোট দেশ হতে পারি, আমাদের মানুষ কম হতে পারে, ভারত একটি বড় দেশ হতে পারে, কিন্তু তার মানে এই নয় ভারত আমাদের স্বাধীনতা দিয়ে গেছে। এটি নিয়ে আমি আরেকদিন ডিবেট করব, বিতর্ক করব। কারণ আমি ওই যে বলি যে মুক্তিযুদ্ধ যে শব্দগুলো, আমার বাবাও রাইটার, অনেকগুলো মুক্তিযুদ্ধের উপর গবেষণামূলক কাজ করেছেন, সে কারণে আমি ইতিহাসগুলো একদম জানি, আমার ঘর থেকেই জানি যে কিভাবে প্রতিটি মানুষ, এই যে সাধারণ একটি মেয়ে তার সম্ভ্রম হারিয়ে যেমন যোদ্ধা হয়েছেন, একটি সাধারণ একটি ছেলেও যুদ্ধ করেছে, কিছু না বুঝেও অনেকে যুদ্ধ করেছে। এই গল্প জি 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 না 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 আমি এখানে আমার মায়ের কথা না বলে পারবো না। আমার মা রংপুরে গাইনোকোলজিস্ট ছিলেন ওই সময় স্বাধীনতা যুদ্ধ যখন। আমি তো আমার 1.5 বছরের বাচ্চাকে রেখে আমেরিকা চলে গেলাম, কারণ আমাকে হেলথ মিনিস্ট্রি আমেরিকাতে ট্রেনিং এ পাঠালো অক্টোবর 70-এ। তখনও তো যুদ্ধ লাগেনি। আমরা 6 মাস পরে ফিরে আসব, সেখানে এপ্রিলে ফিরে আসব। মার্চ মাসে যিনি আমাদেরকে একটা ট্রেনে তুলতে গেলেন, আমার বস ছিলেন, উনি পিএইচডি করছেন, উনি বললেন হালিতা দেশে কিন্তু যুদ্ধ লাগলো। আমি 1.5 বছরের বাচ্চা, তখন ধরো আর না হয় 6 মাস বয়স হয়েছে, 4 মাস বেশি। আমরা সবাই মিলে ভীষণ চিন্তায় পড়ে গেলাম, বাচ্চা, স্বামী, আমাদের ভাই বোন সবাইকে রেখে গেছি। তো মহা চিন্তার মধ্যে পড়ে গেলাম। তো তখন তারপরে যেটা হলো যে আমি যেটা বলছিলাম মায়ের কথা, তো মা তখন আমার বাচ্চাকে দেখে রাখলেন। আমার ছোট বোন তখন ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কেবল ভর্তি হয়েছে। ও তখন এই বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে রংপুরে থাকলো। রংপুরে আবার আর্মির লোকজন খবর পেয়েছে যে ভাইরা আছে, তারা বাসায় বারবার হানা দিচ্ছে। বোনকে পালিয়ে আমরা লুকিয়ে আম্মার হাসপাতালের মধ্যে বাইরের থেকে তালা বন্ধ করে ওটি রুমে রাখা হয়েছে, ভাইদেরকে রাখা হয়েছে। ওটা আর আরেকটা গল্প, ওটা আমি আমার পরিবারের যে আমি বায়োগ্রাফিটা করছি সেখানে বলবো আমি। আর আমার বাচ্চা তখন আমার ছোট বোনের বাচ্চার মতো করে ও কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওটা তার কিছুটা প্রোটেকশন হিসাবে করেছে যে না, এটা মা এবং বাচ্চা, কিন্তু বাচ্চাটাকে ও যেভাবে দেখেছে একেবারে আমার মতো। আমার যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমার মা ওই সময় যেসব নারীদের এরকম অবস্থা হয়েছে, যেহেতু উনি অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট ছিলেন, উনি অনেককে হেল্প করেছেন, যেটা কিনা আমরা ছোট থাকাতে আমাদেরকে বলেন নাই, আমরা পরে শুনতাম যে হ্যাঁ রে ওই এই মানুষগুলো এসছে। হ্যাঁ, একটা ছোট কানের দুল, এই দুল তুমি কোথায় পেলে? এটা তো একটা অনেক পুরানো দুল। তো বলে যে আমি একটা মেয়েকে হেল্প করেছিলাম, আমি নিব না, ও জোর করে দিবে যে না আমার দোয়া থাকলো, আমার মেয়েকে আপনি বাঁচিয়েছেন, এটা আপনি রাখবেন, স্মৃতি হিসাবে রাখবেন। তো তার মানে কত মানুষকে যে হেল্প করেছেন উনি ওই সময়টাতে। তখন তো ওই যে সেনাবাহিনী ওইদিকে তাজহাটের রাজার বাড়িটাকে তখন এটা সেনাবাহিনীর একটা খাড়া করা হয়েছিল, ওইখানে সৈন্যরা থাকতো, ওইখান থেকে তারা তাদের অভিযান চালিয়েছে, এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি এরকম করে। তখনকার একটা আলাদা গল্প আছে, আমি সেটাও একটুখানি বলতে চাচ্ছিলাম যে আমার মায়ের যে অবদানটা আছে আমরা যতটুকু পারবো একটু লেখা। ডক্টর হুমায়রা খানম রংপুরে মেডিকেল কলেজ হওয়ার আগে শি ওয়াজ দ্য অনলি গাইনোকোলজিস্ট, পরে উনি মেডিকেল কলেজে আসলেন ফ্যাকাল্টি হিসাবে, পরে উনি রিটায়ার করেছেন। উনি এলএমএফ ছিলেন। আমি যখন এমবিবিএস করি, আমি ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস করছি, আম্মা মিডফোর্ডে ওনার এমবিবিএস করছেন, কারণ কনডেন্সড লাস্ট কোর্স। আমি আম্মাকে বললাম যে তুমি যদি এটা না করো তুমি কোনোদিন এমবিবিএস করতে পারবে না, প্লিজ ভর্তি হয়, আমরা না খেয়ে থাকবো, কিচ্ছু চিন্তার নাই। আম্মা তখন 1 বছর পরে ওই 2 বছরের কনডেন্স কোর্স করে উনি তখন এমবিবিএস হলেন। এখন এমবিবিএস হয়েছেন, উনি মেডিকেল কলেজে আছেন, কিন্তু ওনাকে বেড দেওয়া হচ্ছে না, কারণ পোস্ট গ্রাজুয়েশন নাই। আমি বললাম যে আমি এমসিপিএস পরীক্ষা দিব আম্মা, এটা হলো মেম্বারশিপ অফ কলেজ অফ ফিজিশিয়ানস, আমি এটা দিতে চাচ্ছি হপকিন্সে যাওয়ার আগে।
প্লিজ তুমি আসো। তো আমি আম্মাকে ভর্তি করে দিলাম। আমরা মা মেয়ে একসঙ্গে এমসিপিএস পরীক্ষা দিলাম। একটা ফেলোশিপ আছে, ফেলোরা প্রফেসর হয়ে যায়, আমাদের তো অত দরকার ছিল না। কিন্তু আম্মার জন্য দ্যাট বিকেম এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, যার জন্য শি বিকেম ফ্যাকাল্টি। উনি তখন কনসালটেন্ট OBGYN রংপুর মেডিকেল কলেজ হয়ে করলেন। তো এই যে একটা ওই মায়ের যে মাকে আমরা কিছু ফেরত দিতে পেরেছি, কিছু করতে পেরেছি, তার যে অ্যাম্বিশন ছিল কিন্তু এতগুলো সন্তান পালতে হবে, যার জন্য করে উঠতে পারিনি, এটা যে আমরা করতে পেরেছি, এটা একটা আমার বিরাট একটা ব্যাপার। কিন্তু ওই সময় আমি যে কনটেক্সটে কথা তুললাম, উনি কিন্তু অনেক নারীকে সেবা দিয়েছেন, আমরা জানতামও না এই ব্যাপারগুলো অত। আমি তখন বিদেশে। তো আমি তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা জানাই। ডক্টর হুমায়রা খানম এক নামে রংপুরের লোক চেনে, রিকশালাকে বললেই হতো আম্মার চেম্বারে নিয়ে যেত, একটা সময় ছিল। এখন যারা সিনিয়র তাদেরকে নাম বললে পরে আমাকে ডাকে, আপনি ডক্টর হুমায়রা? আমি বললাম যে না, আমি তো ডক্টর হুমায়রার বড় মেয়ে। দেখতে, হ্যাঁ, আমি ওই যে নীলিমা ইব্রাহিম আপার একটা শো হলো না ইয়েতে, মহিলা সমিতিতে, তো পিছন থেকে একজন আমাকে জড়ায় ধরছে, এই ডক্টর হুমায়রা আপা কেমন আছেন? তো আমি খুব সুন্দর করে হেসে আমি বললাম যে আমি তো হুমায়রার বড় মেয়ে। আসলে মায়ের আর আমার বয়সের বেশি ডিফারেন্স ছিল না, মায়ের 15 বছর বয়সে আমি হয়েছি, তার মানে মা মেয়েতে মাত্র 15 বছরের ডিফারেন্স, এটা কিছুই না। আর আমি একটু লম্বা চওড়া ছিলাম, সবাই বলতো তোমার বোন নাকি, এটা এইসব অনেক গল্প আছে যেটা আমি আমার ফ্যামিলি ইয়েতে তুলবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো আমি ভালো লাগলো আপার আম্মাকে নিয়েও তো তাহলে মানে আলোতে নিয়ে আসা উচিত, গল্পগুলো জানানো উচিত। আপা আমি কেন অনুরোধ করি জানেন, আমি এটি আমার একদম ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলি। আমার বাবা গত বছর মারা গেলেন, মানে বেশি দিন, 70 বছর বেশি না, 70-71 বছর বেশি না, কিছুই না, কিন্তু তারপরে উনি চলে গেলেন। তো আমার মনে হয় আমার বাবা সেই 1971-এ ভালুকা থেকে যে পত্রিকাটি বের হতো জাগ্রত বাংলা, সেই যুদ্ধের সময় সেটি সম্পাদক ছিলেন, হাতে লিখে শুরু করেছেন, তারপরে সাইক্লো মেশিন থেকে। আমি আব্বাকে বলতাম তোমার আরো অনেক কাজ করা উচিত ছিল, সেটাই, তোমার মাত্র 12টি বই, আরো বই লিখে যাওয়া উচিত। এই কারণে আপনাদের অনুরোধ করি, কেন মানুষ চলে যায় কিন্তু তার বইগুলো থেকে যায়, আমাদের নতুন প্রজন্মের জন্য ইতিহাসগুলো জানা দরকার। আপনার মাকে নিয়ে কালকে থেকে লিখতে বসবেন, যেন এই বইগুলো আমরা চাই। কারণ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যখন বিকৃত করে, ওই যে কেকা আপু যেমনটি বলছিলেন, ওনার বাবাও ফ্রিডম ফাইটার, আমাদের কিন্তু কষ্ট হয়, আমরা বলতে পারি না কাউকে বাইরে, কিন্তু কষ্টগুলো কিন্তু ভেতরে আমাদের খুব কষ্ট দেয়। তো আমরা সেই সত্য ইতিহাসগুলো জানতে চাই, মানুষের অবদানগুলো জানতে চাই। একটা জিনিস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, তারপর নারী, সৈনিক, অস্ত্র, গোলা বারুদ, গেরিলা যুদ্ধ, এই শব্দগুলো আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের যেভাবে আমাদের হৃদয়ে ধাক্কা দেয়, নাড়া দেয়, এবং আমাদের মধ্যে রোম দাঁড়িয়ে যায়, এই যে পানি চলে আসে, এটা কিন্তু এটা কিন্তু 8-10 জনের সাথে মেলে না। এবং এই যে আমার বাবাও মারা গেছেন 2020-এ করোনাতে মারা গেলেন। উনি রাজশাহী অঞ্চলে বাংলাদেশ যে মুক্তিযোদ্ধাকে কমান্ড কাউন্সিল যেটা প্রতিষ্ঠা করেছিলেন, এখন আজকের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হয়েছে, রাজশাহী অঞ্চলে উনি প্রতিষ্ঠাতাদের কয়েকজনের অন্যতম একজন। তো আমি দেখেছি যে ওনারা দেশকে যেভাবে ভালোবাসতেন, যেভাবে উপলব্ধি করতেন, তারা সারাক্ষণ চেয়েছেন সংসারে, পরিবারে, সন্তানদের সাথে ওই কথাগুলো তুলে ধরার। আমরা এগুলো শুনে শুনে এই শব্দগুলোর প্রতি এতটা নিবেদিত এবং হৃদয় থেকে এক ধরনের অনুরণন আসে, এখনকার প্রজন্মের বাচ্চাদের সেগুলো আসে না, কারণ তো তাদের পরিবারে সেই চর্চাটা না, সেই শব্দগুলো তারা বইয়ের পাতায় পড়ে, সেজন্য অনুভূতিটা খুব বেশি সেভাবে টাচি না। কিন্তু তরুণ প্রজন্মকে এবং একটা দেশকে এগিয়ে যেতে হলে পেছনের ইতিহাস, শেকড়, এগুলো সন্ধান করতে হবে। সঙ্গত কারণেই নূপুরের সাথে, অনুভূতির সাথে আমাদের অনুভূতির যে মিল, আমরা কিন্তু যতই দিন যাচ্ছে আমরা কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধারা চলে গেছেন অধিকাংশই, আমরা কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে সংখ্যালঘু হতে হতে এত অল্প হয়ে যাব যে তুমি মুক্তিযুদ্ধের সন্তান, আচ্ছা তোমার কথা একটু শুনি, তুমি তোমার বাবার কাছ থেকে কিভাবে শুনেছো। আমার এই জন্য মনে হলো হালিদা আপার আম্মার সম্পর্কে আমার এই তথ্যগুলো জানা ছিল না। আপা, আপনার প্রতি আমার খুব অনুরোধ, খুব দ্রুত একটা মানে ব্যবস্থা করেন, যদি সম্ভব হয়। আমি রংপুরেও যেতে চাই, আপনার মা জীবিত আছেন কিনা আমি জানি না, আমি সরি।
আমি মানে খুবই তার প্রতি শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করছি। এমন নারী অজান্তে দেশের বহুভাবে কাজ হ্যাঁ, তাদের তুলে আনা উচিত, তাদের গল্পগুলো বলা উচিত। যে আমি সেটাই বলছি যে আমরা একটা ফ্যামিলি বায়োগ্রাফি করব, কিন্তু তুমি যখন বলছো যে আমি হতে পারে যে আমি একটা মায়ের নামে আলাদা বই করলাম উনারটাকে আলাদা করার জন্য, বাট আমি ফ্যামিলিটাকে আনতে হবে কেন? মাকে পড়িয়েছেন বাবা। মায়ের ক্লাস 9-এ থাকতে বিয়ে হয়েছে, 15 বছর বয়স, মানে 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি 2 বছর পরে হয়ে গেছি। এবং বাবা জমিদারের ছেলে, বাবা এমনি শিক্ষা অনুরাগী। তো মা খুব ভালো ছাত্রী ছিলেন। মা যখন বিয়ে হলো তো মা বললো যে আমি তো সংসার করতে পারবো না, আমাকে পড়াশোনা করতে হবে, আমি খুব ভালো ছাত্রী, আমি অনেক ছেলের মধ্যে একমাত্র মেয়ে এবং আমি ক্লাসে আমি হাইয়েস্ট পাই, আমি পড়বো। তখন বাবা কি করলেন, শহরে বাড়ি ভাড়া করলেন, বাড়ি ভাড়া করে বাই দিস টাইম আমি হয়ে গেছি, স্কুলে ভর্তি করলেন, হাই স্কুলে, তারপরে ডাক্তারি, তারপরে উনি হাই স্কুল ম্যাট্রিক পাস করালেন। এর মধ্যে তো পার্টিশনের ঝামেলা এসে গেল। তারপরে মিটফোর্ডে অ্যাপ্লাই করলেন, ইন্টারভিউ কার্ড আসে না অনেক পরে আসলো, আমাকে হাতে করে নিয়ে গেলেন, উনি গিয়ে ভর্তি হয়ে আসলেন। এই গল্প একেবারে আমাদের লেখাও আছে, এগুলো আমরা ভাই বোনরা আলাদা আলাদা করে লিখে রেখেছি, এখন একসাথে করব, এগুলোকে একজনকে দিয়েছি আমি রেসপন্সিবিলিটি, সে এগুলোকে একসঙ্গে আর্টিকুলেট করছে। তো আমি এখানে তারপর যদি দেখি যে আমি একটা আলাদা বই বের করতে পারবো, এরকম আমার চিন্তা আছে, ওনার নামেই আমরা করলাম, সেটা করার প্ল্যান আছে। এখন আমি সময় পেয়েছি, তো আমি এর আগে তো সব চাকরি করতাম, আমি বলছি না আর চাকরি নাই, এখন আমি নিজের চাকরি করবো এবং নিজের যা যা শখ আছে সেগুলো সবকিছু কমপ্লিট করবো। এটা দায়িত্ব, এই কাজগুলো করতে হবে আপনার দেশের জন্য, মানুষের জন্য। প্রথম সাহস যে আমি এটা করতে পারি, এখন আমার সাহস বেড়ে গেছে, আমি অনেক কিছু করার, আর সবারই সহায়তা লাগবে, কেকা তোমার সহায়তা লাগবে অনেকখানি। আমি একটা জিনিস এখানে বলতে চাই, আমি যদিও অন্যদিকে নিয়ে যাচ্ছি, আমি জানি যে যাদের ক্রেডিবিলিটি আছে এগুলো আমাদের করার তো শেষ নাই। আমার মা 83 বছর বয়সে ইন্তেকাল করেছেন, বাট ভীষণ তার অ্যাক্টিভ জীবন, এবং অনেককে এত কিছু দিয়েছেন আমরা সব গল্প জানিও না, এবং বসে থাকেননি কখনো এক মুহূর্ত। আমাদের ভাই বোনরা আমরা মানুষ হয়েছি। আমি রংপুর কারমাইকেল থেকে আইএসসি করেছি, আমার এখন যেটা এইচএসসি বলে, করে আমি ঢাকায় এসেছি। আমাকে রাজশাহীতে ভর্তি করা হলো নানাবাড়ি। তা আমি বললাম আমার বন্ধু বান্ধব সব ঢাকায় পড়ছে, আমি রাজশাহীতে তো পড়বো না, আমি লুকিয়ে লুকিয়ে ঢাকায় অ্যাপ্লাই করালাম ওই বান্ধবীর মাধ্যমে। যখন ইন্টারভিউ কার্ড আসলো আমি বললাম আমাকে এখন ঢাকায় নিয়ে চলো, আমি ঢাকায় পড়বো। তো ওই যে ঢাকা চলে আসলাম 16 বছর বয়সে, তারপর থেকে কিন্তু ঢাকাতেই, রংপুরে গেছি এসছি। তো এটা আরেকটা জীবন, সেটা আমি আমার বায়োগ্রাফিতে আমি দেখবো যে এগুলোর বেনিফিট গুলো কি আছে, কি ব্যাপার যায় উৎসাহিত করার জন্য। তো আমি যেটা সেবা সদনের কথা যদি আজকে আমরা বলি, একটু নিয়ে যেতে চাই, না হলে আজকের জিনিসটা অসম্পূর্ণ হবে। এই মেয়েগুলো তো আসতো, এসে ভর্তি হতো, তো বিছনাতে বসে আছে। এখন হয় কি সবাইকে তো একসঙ্গে ইন্ডাকশন করা যায় না। আমাদের 2 জন বিদেশ থেকে এসেছিলেন, একটা হচ্ছে ডক্টর ম্যালকম পটস, ইনারা গাইনোকোলজিস্ট, এবং ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুডের সঙ্গে বাংলাদেশের একটা সমঝোতা ছিল বা চুক্তি ছিল, ওনারা ডাক্তার পাঠাতেন। আরেকজন ছিল ডক্টর ডেভিস, উনি অস্ট্রেলিয়ান, কিন্তু এই আইপিপিএফ এর মাধ্যমে এসছে। এসে তখন বাংলাদেশে এই সেবা সদনে ওনারা আসতেন, ওনারা ফিল্ডেও বোধহয় কাজ করেছেন, অত খবর আমি জানি না, কারণ ওই ডিটেলটা তখন অনেক ইয়াং, ওই ডিটেল গুলো জানার ইচ্ছাও নাই, আবার সোর্সও নাই। কিন্তু ওনারা রাত্রে করে আসতেন এবং এই মায়েদের অপারেশন থিয়েটারে নিয়ে ওনারা ইন্ডাকশন করতেন। মানে সে তো ফুল প্রেগনেন্ট, তার তো লেবার পেন ওঠেনি, তো কি করলে পারে লেবার পেন উঠবে, তা বাচ্চাটা ডেলিভারি হবে, আবার আমাদের হাতে অসংখ্য সময় নাই যে আমরা ওদেরকে একেবারে ফুল টার্ম পর্যন্ত নিব। তখন যে পর্যায়ে আছে ওই পর্যায়ে ডিসিশন নিতে হয়েছে। মনে করেন 28 সপ্তাহে একটা বাচ্চা জীবিত জন্ম নেয়, 28 সপ্তাহের পরে, তার আগে কিন্তু এটা অ্যাবর্শন, কারণ তার আগে যদি আমরা ইন্ডাকশন করি তাহলে ওই বাচ্চা বাঁচার সম্ভাবনা একেবারেই কম, তখন ওটা অ্যাবর্শন হয়ে গেল। এবং বাংলাদেশে অ্যাবর্শন বাই পেনাল কোড বারণ ছিল, যদি না মায়ের জীবন বাঁচানোর জন্য। হ্যাঁ, তার মানে তখন অ্যাবর্শন ওয়াজ নট লিগাল, কিন্তু ওই সময়ের জন্য অ্যাবর্শনটাকে লিগাল করা হয়েছিল। এই আমাদের যিনি ব্যারিস্টার সুবহান সাহেব, আমাদের সরকার সব মিলে ওই সময়, কারণ আমি আবার অ্যাবর্শনের উপরেও আমি এক্সপার্ট, তো অ্যাবর্শনের উপরে বাংলাদেশে যে মেনস্ট্রুয়াল রেগুলেশন এসছে এগুলো আমার হাত দিয়ে এসছে। সুতরাং এটার ইতিহাস লেখাটাও আমি একটা বই, বাংলাদেশ হেলথ ওয়াচ আছে, ওখানে এই অ্যাবর্শনের ইতিহাসটা আমি লিখেছি, এবং এটা নিয়ে আমার আরেকটু বড় করে লেখার একটা প্ল্যান আছে। বাংলাদেশের অ্যাবর্শনের আমি অলরেডি আমার পাবলিকেশন আছে, অ্যাবর্শন ইন বাংলাদেশ, এটা নিউ ফাউন্ডল্যান্ডের
একজন কেনেডিয়ান একটা অ্যাবর্শন নিয়ে বড় বই লিখেছিলেন, ওর মধ্যে বাংলাদেশের আমার একটা চ্যাপ্টার, ওটা বের হয়েছে 89 এর দিকে, তখনকার বাংলাদেশে দিয়েছি। সুতরাং এটা আমার একটা খুব প্রিয় একটা এরিয়া, এবং ফরচুনেটলি আমাকে ওইখানে দেয়া হলো। এবং এই নারীদেরকে যখন দেখতাম ওরা অপেক্ষা করতে পারছে না, বলে আপা আমার কখন অপারেশন করবেন, আমাকে কখন ব্যবস্থা করবেন। ওরা ওর পেটের মধ্যে যে বাচ্চাটা আছে ওটাকে সহ্য করতে পারছে না, মানে ওর তো একটা সিরিয়াল আছে, তা একদিনে তো আর 4টা-5টা করা যায় না, হয়তো 2টা বা 3টা করা হলো, কেন আবার অবজার্ভ করতে হবে, তার লেবার প্রসেসটাকে আমাদেরকে নার্চার করতে হবে, দেখতে হবে কমপ্লিকেশন হচ্ছে কি হচ্ছে না। সুতরাং ওই আমাদের ক্যাপাসিটির উপরে বেস করে ওনারা ইন্ডাকশনটা করতেন। তো এই রাত্রেবেলা ইন্ডাকশন করতেন। কোনো বাচ্চা আছে, যেমন আমরা স্যাকের মধ্যে পানির মধ্যে তো বাচ্চা থাকে, তো পানির ব্যাগটা কেটে ফেলা হলো, পানিগুলো বের হয়ে গেল, কর্ড বের হয়ে আসলো, তখন কর্ডটাকে কেটে দেওয়া হলো, তাহলে কি হবে, বাচ্চা তো আর নিউট্রিশন পাচ্ছে না, তখন বাচ্চাটা ডেড বেবি হয়ে যাবে, তখন লেবার পেন শুরু হবে, ইন্ডাকশন শুরু হবে। তো এই প্রসেসগুলো আমরা ডাক্তারি পড়েছি, কিন্তু ডাক্তারি আমরা একটা অ্যাবর্শন শিখিনি, মানে ইনডিউসড অ্যাবর্শন তখনও শিখিনি। স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে আসলে আমরা সেটাকে ম্যানেজ করেছি, মাকে বাঁচাবার চেষ্টা করেছি, বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করেছি, অথবা ডেলিভারি হয়ে গেল। কিন্তু এখানে ইনডিউস করে বাচ্চাটা যে অবস্থাতে আছে তাকে সেখানে ম্যানেজ করা, যে বাচ্চাগুলো জীবিত হতো ওগুলো আবার আমরা জীবিত মানুষের মতোই আমরা টেক কেয়ার করতাম, জীবিত বাচ্চার মতো। এবং তখন যারা যে টেরিস্ট হোমস এরা মিলে এই বাচ্চাগুলোকে নিয়ে যেত, নিয়ে গিয়ে তখন এরা বাইরে পাঠিয়ে দিত, দত্তক দিত যেটা। তো আমরা ওই বাচ্চাদের সেবা দিতাম এবং ওই বাচ্চাদেরকে পুরোপুরি নার্চার করে ওদের হাতে তুলে দিয়েছি আমরা, এটা আমার মনে আছে খুব সুন্দর। তো এখানে একটা জিনিস যেটা বারবার আমার খেয়াল করেছে, যে ওরা ধৈর্য ধরতে পারছে না, খালি বলছে আপা আমারটা কখন করবেন, আমারটা কখন করবেন, আমার অপারেশনটা কখন করবেন, আমার ডেলিভারিটা কখন করবেন। এই যে ধৈর্য নাই বা ওইটাকে সে সহ্য করতে পারছে না, পেটের মধ্যে যে বাচ্চাটা, এটা একটা বিরাট, এটাকে আমি এক্সপ্রেস কিভাবে করবো আমি জানি না, কিন্তু আমি দেখতাম খালি তাগিদ দিত আপা আমারটা কখন করবেন। এটি অন্যরকম। আমি একটু ছোট্ট করে একটি শব্দ যুক্ত করতে চাই। একজন নারীর জন্য সবচেয়ে আনন্দের হচ্ছে তার সন্তান প্রসব। আর আপনি চিন্তা করেন সেই নারীরা এই অবস্থায় তারা অ্যাবর্শনের জন্য অপেক্ষা করছে, কি ধরনের পরিস্থিতি হলে একজন নারী, এটি কষ্টটা কেমন। জি, আপনার গল্পটি শুনতে চাই। জি, হ্যাঁ, তো তারপরে এটা তো করা হতো। আমি একটা নারীকে শুধু, সবাই কিন্তু বেঁচে গেছিল ফরচুনেটলি, একটা নারী শুধু মরে যেতে দেখেছি। এটা এখানে আছে বইয়ের মধ্যে, এফিমিনোজেনিমিয়া। সে মরা বাচ্চা, সে বোধহয় বাইরে ট্রাই করেছে, যে কোনো কারণে হোক বাচ্চা মরে গেছে পেটের মধ্যে, তো মরা বাচ্চা নিয়েই সে আমাদের এখানে এসছে। তো এখানে আসার পরে তাড়াতাড়ি করে ইন্ডাকশন করা হয়েছে, কিন্তু মরা বাচ্চা আমরা জানি যে 3 দিনের বেশি রাখলে কিন্তু অন্য ধরনের কমপ্লিকেশন হয়। সে এসছেই 3 দিন পরে, আমরা তাড়াতাড়ি করে ওর ইন্ডাকশন করা হলো, কিন্তু তারপরে আমি ফাইনালি দেখলাম যে সে কিন্তু মারা গেল। কেন মারা গেল? তার যে ব্লিডিংটা হচ্ছে ওটা ক্লট হয় না, ব্লাডের মধ্যে যে ফিব্রিনোজেন আছে ওই ফিব্রিনোজেনটা মরা বাচ্চার কারণে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়ে যাওয়াতে তখন তাকে আমরা ব্লাড দিলাম, সবকিছু করলাম, কিন্তু ওকে বাঁচাতে পারলাম না। এটা একটা কম বয়সী মেয়ে ছিল, তো একটাই আমি মারা যেতে দেখেছি, এই ফিব্রিনোজেনিমিয়াতে মারা গেল, অন্যগুলো মোটামুটি সবাই বেঁচে গেছে। আচ্ছা, এখন তো ডেলিভারি হয়ে গেল, তারপরে এখন তাদের অস্থিরতা, বাড়ির থেকে ফোন করছে কিনা, ভাই ফোন করছে কিনা, মা বাবা ছেলেরাই জানে যে ছেলেরা এসে নিয়ে যাবে, বারবার করে জিজ্ঞেস করছে আপা একটু দেখেন না ফোন করছে কিনা, করছিল বুঝি আপনি জানেন না। এই যে তাদের কাকুতি মিনতি এবং এক্সপেকটেশন যে বাড়ির লোক ফোন করে এসে, এখন সে রিলিজড হয়ে গেছে, এখন তার বাচ্চা পেটে নাই, এখন তো সে সুস্থ, বাড়ি যাওয়ার জন্য অস্থির, কিন্তু বাড়ির লোক তো ওকে নেবে না। বাড়ির লোক জেনে গেছে, আশেপাশের লোক সবাই জেনে গেছে যে শি ইজ প্রেগনেন্ট, শি ইজ রেপড বাই পাক আর্মি, এবং এই জন্য তার প্রেগনেন্সি। এখন বাড়ির লোক যদি নিয়ে যায়, বাড়িতে ভাই বোন আছে, তাদের তো আর জায়গা হবে না, তো তারা আর নিয়ে যাবে না, তারা কিন্তু আর আসলো না শেষ পর্যন্ত তাদেরকে নিতে। তখনই কিন্তু এই নারী পুনর্বাসনের বিষয়টা এসে গেল, ভালো করে আসলো। তারপরে দেখা যাচ্ছে নিচ্ছে না, এরা হাসপাতালে ধরে বসে আছে, তাহলে কোথায় রাখা হবে, হাসপাতালে তো একটা লিমিটেড বেড। তখন তাদের এই নারী পুনর্বাসনে একটা হোস্টেলের মতো করা হলো, এখান থেকে তখন ওদেরকে ওখানে রাখা হলো, খাওয়া দাওয়া, ধীরে ধীরে তাদের অন্য দিকগুলো, যেমন ওদেরকে শিকা বানাতে শেখা হলো, কাঁথা বানাতে শেখা হলো, করে একটা পুনর্বাসনের একটা অন্য পরিধিতে তাদেরকে রাখা হলো। কিন্তু আমি যেটুকু দেখেছি ওই হাসপাতালের মধ্যে তাদের কি অবস্থা, আমি পরবর্তীতে তাদের সেবা দিয়েছি অন্যান্য ধরনের যখন হয়েছে, আমি ওদের সঙ্গে অ্যাটাচ ছিলাম, সেটা অন্য একটা জিনিস, কিন্তু ওই সময়টা
একটা অন্য ধরনের মানসিক অবস্থা, অস্থিরতা, কি যে মানে এটা না বলে বোঝানো যাবে না। না বলে বোঝানো আসলে এটির ভাষা জানা নেই। জি, আমি একটু যুক্ত করতে চাই। আপা যে স্মৃতিটা বললেন আমার বইতে আছে, এবং আমি যে বীরাঙ্গনাদের ইন্টারভিউ করেছি 2013-14 সালে, সেখানে তারা বলছে যে সন্তানটা যখন আমাকে দেখানো হচ্ছে বা সন্তানটা যখন বেরিয়ে যাচ্ছে, তখন আমার মনে হচ্ছে কি আমার বুকের উপর থেকে পাথর সরে গেল। কিন্তু চিন্তা করে দেখো, সন্তানদের ম্যাক্সিমাম অনেকে বলেছে আমার কাছে যে তাদের ভুরুগুলো হয়েছে ওরকম মোটা মোটা ভুরু, মোটা ভয়ঙ্কর চেহারা, মানে তার কাছে মনে হচ্ছে মানে বাংলাদেশি যে নান্দনিক সুন্দর সুস্থি এরকম চেহারা বাচ্চারা পায়নি। ম্যাক্সিমামই পেয়েছে যে মোটা মোটা ভুরু, বড় বড় চোখ। তো ওদের কাছে অধিকাংশ মাই বলেছে যে আমার সন্তান দেখলে আমার কাছে সেই নিপীড়ন নির্যাতনের সময়কার কথাগুলো আমার মনে হয়েছে। সুতরাং আমি এই সন্তান দেখতে চাই না। এই যে অদ্ভুত কথা, এই যে অদ্ভুত অনুভূতি, যখন এই ইন্টারভিউটা করেছি উনি বলছেন উনি কাঁপছেন, আমিও কাঁপছি, এবং আমার পেছনে ক্যামেরাম্যান সেও কাঁপছে। আসলে এগুলো একজন মায়ের কাছে, নুপুর খুব সুন্দর করে বললো যে একজন মায়ের কাছে সন্তান প্রসব যতই বেদনার হোক, সন্তান পৃথিবীর আলোমুখ দেখবে, এর চেয়ে আনন্দের বড় খবর তো আর কিছু হতে পারে না। কিন্তু এই মায়েদের হয়েছে উল্টো, সন্তান দেখতে চায়নি এবং তাদের কাছে মনে হয়েছে সন্তানের স্মৃতিটা তার ক্ষতকে আরো জ্বালানো, মানে জ্বালা পোড়া তৈরি করেছে। তার সন্তানের চেহারাটা তার ভেতরে সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে ওই মেয়েদের আমরা যেটা দেখেছি, আমার এই বইতেও কিছু আছে, সেখানে যে সেলাই শেখানো হয়েছে, তারপর হাতের কাজ, ছাগল পালন করানো, গরু মুরগি পালন, এগুলো দিয়ে কিন্তু স্বাবলম্বী করার চেষ্টা করা হয়েছে। এবং সারা বাংলাদেশে কিন্তু টেকনিক্যাল হ্যান্ড নারীদের জন্য, তখন কিন্তু একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, ছোট পরিসর হলেও কিন্তু সারা বাংলাদেশে এই উদ্যমটা ছিল, যার মাধ্যমে এরকম নারীরা, অসহায় নারীরা নিজেরা কিছু মানে স্বাবলম্বী হওয়ার পথে দিশা পেয়েছে। এটা কিন্তু বড় বিষয়। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে বাংলাদেশে আজকে যে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও নারী বিষয়ক যে মন্ত্রণালয় হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেটা হয়েছে, সেটার উৎপত্তি কিন্তু এই যে নারী পুনর্বাসন বোর্ড থেকে, নারী পুনর্বাসন বোর্ড থেকে নারী বিষয়ক অধিদপ্তর হয়েছে পর্যায়ক্রমে, ধাপে 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 ধাপে। এবং পৃথিবীর ইতিহাসে কিন্তু কোথাও নেই যে যুদ্ধর ভয়াবহতার শিকার নারীদের জন্য সরাসরি এইভাবে তাদের পুনর্বাসন চিকিৎসার জন্য এত বড় উদ্যম, এরকম ঘটনা রেয়ার। এবং কোন দেশে একটা মহিলা ও শিশু বিষয়ক আলাদা প্রতিষ্ঠান, আলাদা মন্ত্রণালয়, আলাদা অধিদপ্তর, এটাও কিন্তু রেয়ার। এবং বাংলাদেশের স্বাধীনতার পরে যুদ্ধের ভয়াবহতার শিকার নারীদের পুনর্বাসনের জন্যই কিন্তু এই দুটো প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। অনেক 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 অনেক। আমি একটু আবার ক্লিনিকের দিকে নিতে চাই, যেহেতু আমরা নারীদের নিয়েই কথা বলছি। তো ওখানে আমি তো প্রথম কেবল এসছি, ভর্তি হচ্ছে, মেয়েরা ভর্তি হচ্ছে, তো কাছে গিয়ে খুব ন্যাচারাল যে আমি জিজ্ঞেস করবো যে কি হয়েছিল, এটা মানে কোনো চিন্তা ছাড়াই জিজ্ঞেস করেছি কি হয়েছিল। তো যেই জিজ্ঞেস করা কি হয়েছে মানে কান্না কাটি এমন শুরু করলো। পরে আমি দেখলাম যে এই কথাটা তো আর ওদের জিজ্ঞেস করা যাবে না, কারণ আমি যখনই জিজ্ঞেস করছি কি হয়েছিল, তার স্মৃতিটা তাকে ওই বিধ্বস্ত অবস্থাতে নিয়ে যাচ্ছে, ওই নির্যাতনের অবস্থাতে নিয়ে যাচ্ছে। আমি তখন নিজেকে বললাম, হালিদা তুমি এই প্রশ্ন করতে পারবে না, ইম্পসিবল। তো আমি আর তারপরে 2-3টার পরে আর আমি এই প্রশ্ন করিনি, আমি কিছুই জিজ্ঞেস করিনি। আমি তখনকার অবস্থা, ওদের হাতে হাত ধরতাম, গায়ের মধ্যে হাত দিতাম, পিছনে দাঁড়িয়ে বলতাম কেমন লাগছে তোমার। এই যে গায়ে হাত দিয়ে তাকে আদর করছি, এটা তার সান্ত্বনার একটা বিরাট ব্যাপার ছিল। আমার যেটা একটু সুবিধা হয়েছে যে আমি তো একটু ক্যারিয়ারের প্রথমেই আমি আমেরিকাতে ছিলাম, এই যে আমাকে ট্রেনিং এ পাঠালো। তো আমেরিকার ওরিয়েন্টেশন অ্যাবাউট দ্য পেশেন্ট কেয়ার, এই ট্রেনিংটা আমার ওখানে হয়েছে, ইন অ্যাডিশন টু আমার নিজস্ব যেটা মায়ের কাছ থেকে শিখেছি। এইটার উপর দিয়ে যেটা হয়েছে, ওই আমেরিকান ট্রেনিংটাতে আমি রুগীর অনেক কাছে চলে আসতে পারি, ওরা রুগী নয় আমার। তাতে হয়েছে কি আমার এই নতুন শিক্ষাটা
ওদেরকে খুব হেল্প করেছে। আমি গিয়ে রোগীর হাত ধরা, ওর ঘাড়ের কাছে দাঁড়িয়ে ওর চুলটা একটু পেছন থেকে ঠিক করে দেয়া, এই যে আমি মায়া মমতা একটা পরিবারের সদস্যের মতো আমি করছি, মায়ের মতো। জি, হালিদা আপা শুনতে পাচ্ছেন? হালিদা আপার সামহাও আমরা একটু শুনতে পাচ্ছি না। কে কাপড় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপাকে শুনতে পাচ্ছি না, সম্ভবত আপার নেটের কোনো প্রবলেম হচ্ছে। আপনি যদি আপনার অভিজ্ঞতার আলোকে আপনার বই আমার অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলতে চেয়েছি, এই বইটা লেখার পরে কিন্তু বেশ সাড়া পেয়েছিলাম, কারণ এই বইটাতে শুধু বঙ্গবন্ধুর ভাবনা যে নারীদের পুনর্বাসন, যুদ্ধ শিকার নারীদের পুনর্বাসনের পাশাপাশি তৎকালীন স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে। আপনি জানেন যে যুদ্ধে লাখ লাখ মানুষ, লাখ লাখ সৈনিক তারা আহত হয়েছে, পা হারিয়েছে, অঙ্গ হারিয়েছে। তখন কিন্তু বাংলাদেশের আজকের যে পঙ্গু পুনর্বাসন হাসপাতাল, যেটা সেই হাসপাতালের প্রতিষ্ঠাও কিন্তু এই বঙ্গবন্ধুর হাত ধরে, এবং যুদ্ধ থেকে ফেরত যে যুদ্ধাহত সৈনিক আছে তাদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু স্বাধীন দেশে চেষ্টা করেছেন। কারণ তখন তো এত ডাক্তার ছিলেন না, এত বিশেষায়িত ডাক্তার ছিল না, অর্থোপেডিক যে আলাদা সাবজেক্ট সেটা ছিল না। তো উনি চেষ্টা করেছেন যাদের খুবই বাজে অবস্থা, জটিল জরুরি অবস্থা, তাদেরকে কিন্তু জার্মানিতে পাঠানো হতো বিভিন্ন সময় ট্রিটমেন্টের জন্য। কিন্তু 1 জন, 5 জন, 10 জন পাঠানো যায়, 1000-20 জনকে তো পাঠানো যায় না। তখন কিন্তু উনি উদ্যম নিলেন, তাহলে চিকিৎসকদের বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাপনার কাঠামোটা দাঁড় করান। এবং সেই কাঠামো দাঁড় করতে যেয়ে কিন্তু পঙ্গু হাসপাতাল, তৎকালীন সোহরাওয়ার্দী হাসপাতালের বারান্দায় আজকের পঙ্গু হাসপাতালের যে যাত্রা শুরু হলো, এবং তখন বিশ্বখ্যাত একজন অর্থোপেডিক সার্জন ছিলেন আর গার্ড, উনাকে উনি আমন্ত্রণ করে নিয়ে আসলেন, আর যে গার্ড তাকে নিয়ে আসলেন আমন্ত্রণ করে। তিনি বাংলাদেশে আসলেন, তার তত্ত্বাবধানে, তার পরামর্শে বাংলাদেশের সোহরাওয়ার্দী হাসপাতালের সেই বারান্দা থেকে আজকের পঙ্গু পুনর্বাসন হাসপাতাল, সেই হাসপাতালটা কিন্তু তখন সীমিত পরিসরে যুদ্ধাহত সৈনিকদের চিকিৎসা সেবা দেওয়া নিরন্তর কাজ করেছে। একইভাবে বাংলাদেশের চিকিৎসকদের কিন্তু বিশেষায়িত চিকিৎসক, অর্থোপেডিক্সের চিকিৎসক তৈরি করার একটা অদম্য, অস্বাভাবিক একটা উদ্যোগ ছিল। যুদ্ধের সাইড ইফেক্ট হিসেবে, ভালো কাজ হিসেবে আমরা যদি দেখি, তখন কিন্তু বঙ্গবন্ধু অর্থোপেডিক পুনর্বাসনের জন্য একটা হাসপাতালে চিন্তা করেছে। আজকে যে হাসপাতালটা বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো, এবং সেই হাসপাতাল কিন্তু একই সাথে সেবা দিচ্ছে, অর্থোপেডিক চিকিৎসক তৈরি করছে এবং বিশেষায়িত চিকিৎসক তৈরি করছে। এটা কিন্তু আমার বইতে আছে। এবং পাসপোর্টও কিন্তু তখন ছিল না বাংলাদেশে, তখন কিন্তু একটা বিশেষ অর্ডারে এই যে 4 জন ডক্টরকে অর্থোপেডিক্সের উপর উচ্চতর প্রশিক্ষণের জন্য জার্মানিতে পাঠানো হয়েছিল। সেই তখন কিন্তু পাসপোর্ট ছিল না, বরং বিশেষ অর্ডার ছিল বাংলাদেশ গভর্নমেন্টের। পরবর্তীতে কিন্তু এই জার্মান সরকারই কিন্তু বাংলাদেশকে পাসপোর্টের যে বইটা ছাপানো হয়েছিল, এই ইতিহাসগুলো কিন্তু আমার এই বইতে আছে। এই জন্য বইটার নাম হয়েছে যে নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা। মূলত স্বাস্থ্য ব্যবস্থাপনার বুনিয়াদ এবং বেসিক ভিত্তিটা কিন্তু বঙ্গবন্ধু সেই সময় তৈরি করেছিলেন। এর ইতিহাসটাও আমার বইটাতে পাওয়া যায়। বাহ, আমরা আবার হালিদা আপাকে পেয়েছি, একটু টেকনিক্যাল কারণে তাকে মিস করেছিলাম। আমি যে গল্পটি শুনছিলাম ক্লিনিকে, আপনি বলছিলেন যে কি হয়েছিল, এই প্রশ্নটি আর করতেন না। আমার আরেকটি বিষয় একটু জানার আগ্রহ, তার কারণটি হচ্ছে আপনি কতজন নারীকে এরকম সেবা দেওয়ার সুযোগ হয়েছিল? আমার ঠিক যদি মনে থাকে প্রায় 30 জন, যে 4 মাস আমরা ছিলাম। কেমন বয়সের তারা, এবং এটি কি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সব জায়গা থেকে এসেছিলেন? এই ইতিহাসটি একটু জানতে চাই। এটা হলো কি, এটা ফ্যামিলি প্ল্যানিং তখন ডিপার্টমেন্টই হেল্প করছিল, এবং যেহেতু জাহাঙ্গীর সাহেব ছিলেন, উনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন এটা, এবং এটা উনার রেসপন্সিবিলিটিতে ছিল। যখন দেখা যাচ্ছে যে বাইরের ফিল্ডে অনেক ম্যাচিওর করে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু ওগুলো লোকাল লেভেলে ওরা ট্রিট করতে পারছে না, তখন এই ফ্যামিলি প্ল্যানিং, এদিকে সেবা সদনটা খোলা হলো ওই রিয়েলাইজেশনে। এবং ফ্যামিলি প্ল্যানিং যে
ডিস্ট্রিক্ট অফিসগুলো ছিল, ওরাই ওদের রেসপন্সিবিলিটি নিয়ে ফ্যামিলিকে নিয়ে ওরা ঢাকায় এনে এই সেবা সদনে ভর্তি করতো। সুতরাং এটা ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টের বোর্ডের তখন বোর্ড ছিল, তখনও অধীন ডাইরেক্টরেট হয়নি। এই বোর্ডে যারা ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন ওনাদের মাধ্যমে এই ক্লায়েন্টরা আসতো, এই নারীরা আসতো, এসে তখন এসে ভর্তি হতো এখানে। আচ্ছা, কেমন বয়সের একটু জানতে এরা না বিভিন্ন বয়সের, কম বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়স, মানে ওদের পাকার্মির কথা যখন আপনি দেখছেন তখন তারা কিন্তু বয়স মানেনি, মানে নারী হলেই হলো। হ্যাঁ, এবং রাজাকাররা তো হেল্প করেছে, যারা রাজাকাররা মনে করেছে যে না এই আমার শত্রু, এই বাড়িতে মেয়ে আছে, এই বাড়িতে ওয়াইফ আছে, এই বাড়িতে বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, এই রকম অবস্থায় বিভিন্ন বয়সের ছিল তারা। আমি এটি জানার জন্য যে মাহমুদার ইন্টারভিউ থেকে একটা জিনিস আমি শুনলাম, ভুলে গেছি ওটা আগে। মাহমুদা ওখানে একটা মেয়ে এসেছিল এবং একটা ছেলের মা এসেছিল ওখানে। তো মেয়েটাকে বলছে যে তোমার দোষে তো এটা হয়নি, তুমি কেন আত্মহত্যা করতে চাচ্ছিল, বারবার অ্যাটেম্প্ট নিচ্ছে আত্মহত্যা করার। আমি এই সুবাদে বলতে চাই যে দেখো আমার বইয়ের মধ্যে পেপারের কাটিং আছে যে কতগুলো নারী আত্মহত্যা করেছে অলরেডি, এবং এই সিচুয়েশনে সে তো সার্ভাইভ করতে পারছে না, তখন সে আত্মহত্যা ছাড়াও দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। তো মাহমুদার ইন্টারভিউ থেকে যেটা এসছে যে বলে যে একটা এরকম মেয়ে, ও বারবার আত্মহত্যা করছে এবং এখানে যখন দিয়ে গেছে এখানেও সে অ্যাটেম্প্ট নিচ্ছে। এর মধ্যে একটা ছেলের মা বসে আছে, বলে যে দেখো তোমার তো দোষ ছিল না, তোমাকে তো ওরা ধরে নিয়ে গেছে, তোমার দোষে হলে অন্য কথা, তুমি আমার ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিব। তো এরকমও মানুষ ছিল যে ওই মেয়েকে তার ছেলের সঙ্গে সে বিয়ে দিবে, এরকম এই গল্পটাও সে আমাকে বলেছে, আমি ওটা বইয়ের মধ্যে লিখেছি। সুতরাং বিভিন্ন বয়সের নারীরা ছিল, কিন্তু বেশি বয়স কম বয়স আমাদের তখনকার তো ছবি নাই। আমরা যদি নারী পুনর্বাসনের ওই নারীদেরকে যাদেরকে পাঠানো হলো তাদের ছবি যদি আমাদের কাছে থাকতো, আমরা দেখতে পেতাম তারা বিভিন্ন বয়সের নারী, তারা কিন্তু একদম কম বয়সী সবাই না, স্কুল কলেজ বাড়ির থেকে ধরে নিয়ে গেছে, নারী হলেই হলো তাদের কাজ ছিল। এক্ষেত্রে আমি একটু বলতে চাই, আমরা যেমন কাজ করতে যেয়ে দেখলাম ডকুমেন্টের এত অভাব। তো পরে আমি কথা বলেছি বিচারপতি কে এম সোবহানের মেয়ে রুমানা সোবহান, উনি কানাডায় থাকেন। আমি ওনাকে অনেক খুঁজেছি এবং শেষ পর্যন্ত ওনার সাথে আমার অনলাইনে যোগাযোগ হয়েছে। উনি যেটা বলেছেন যে আসলে এবং জাহাঙ্গীর বলেছেন, শিরিন জাহাঙ্গীর বলেছেন যে তখন সাদাবাহারের বাড়িটাও এতটা আড়ালে রাখার চেষ্টা করা হতো যেন কেউ যেন না জানতে পারে, কারণ কেউ যদি জানে যে ওখানে কি বলে এই ধরনের নারীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বা অ্যাবর্শন করা হচ্ছে, তখনও কিন্তু একটা শক্তি ছিল, তারা হচ্ছে এ ধরনের বিভিন্ন ধরনের প্রতিহত বা পাল্টা হামলার একটা করতে হতো। এই যে চ্যালেঞ্জ ছিল, একই সাথে তাদের গোপনীয়তা রক্ষা করার ব্যাপার ছিল, এবং খুব সুচারুভাবে বঙ্গবন্ধু চেয়েছিলেন, বিচারপতি কে এম সোবহান চেয়েছিলেন শ্রদ্ধেয়, তাদের প্রতি শ্রদ্ধায় অবনত হই। ওনারা চেয়েছিলেন যে এই নারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে পেছনের অতীত যেন কখনো বাধা না হয়, সে কারণে তাদের ছবি তোলা হয়নি। আমি কাজ করতে যে আর্কাইভে ঘেটে দেখেছি যে বঙ্গবন্ধুর মিসেস ফজিলাতুন নেসা উনি কি করেছেন, ঈদের দিন গেছেন, তারপর বিচারপতি কে এম সোবহানের স্ত্রী, তার ছোট মেয়ে ঈদের দিন কিন্তু মেয়েদের সাথে যাচ্ছেন, ঘুরছেন, সেই ছবিটা আছে কিন্তু অন্যভাবে। হ্যাঁ, কিছু কিছু ডকুমেন্টেশন হয়েছে। আর অন্যদিকে আমরা যেটা পেয়েছি, পত্রিকাগুলো যদি তখন খুলে দেখি, আমি অনেকগুলো পত্রিকা স্টাডি করেছি সেই সময়ে, তখন দেখেছি যে অজস্র মেয়ে সারা দেশে আত্মহত্যা করছে, এবং সেই খবরগুলো কিন্তু পত্রিকাতে আসছে যে মেয়েরা আশ্রয় না পেয়ে, এই যে একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সাপোর্ট না পেয়ে তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় অজস্র আত্মহত্যার ঘটনা ঘটেছে, খবর এসছে। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয়, সেই সময়ে ৭২ যুদ্ধ মানে পরবর্তী স্বাধীন দেশে ৭১, ৭২, ৭৩ এই সময়ে অজস্র মেয়ে, এবং কি পরিমাণ মেয়ে আত্মহত্যা করেছে এটা কিন্তু সম্ভব বের করা, তবে এর জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক রিসার্চ করতে হবে। আমি বইয়ের মধ্যে একটা দিয়েছি, এটা কিছুটা আমার কাছে ছিল, কিছু কেকা দিয়েছে আমাকে। এখানে বলা হচ্ছে যে অ্যাবর্শন টিম ট্রাভেল টু বাংলাদেশ, এই যে এখানে খবরের কাগজের কাটিংও আমি দিয়ে দিয়েছি, যাতে রেফারেন্স দিয়ে তারপরে ২০,০০০ নারী আত্মহত্যা করেছে তারও একটা কাটিং আছে এখানে। তো আমি এগুলো দেওয়ার চেষ্টা করেছি, কিছু আমাকে কেকা বেশ কিছু হেল্প করেছে, আর কিছু আমার যেমন 2 লাখ উইমেন
ওয়ার ভিকটিম অফ সেক্সুয়াল ভায়োলেন্স। এটাই যে এই যে এখানে বড় করে লেখা আছে, দেখো এটা লালটা। হ্যাঁ, 72 সালের অক্টোবরে যে ফ্যামিলি প্ল্যানিং এর যে সেমিনারটা হলো, সেমিনারটা সেখানে হলো এস জাহাঙ্গীর সেই প্রবন্ধটা তুলে ধরেছিলেন। সেই প্রবন্ধের কপিটা আমার কাছে আছে। তাই না? এটা আর কারো কাছে নাই। আমি আপনাকে যে ছবিগুলো দিয়েছি এটা এবং শিরিনের কাছে আছে। আমি বলি পুরো হ্যাঁ, বড় শিরিন আপার কাছে নিয়েছে। হ্যাঁ, নিয়েছে। শিরিন আপাই আমাকে দিয়েছেন। এই যে ফ্যামিলি প্ল্যানিং এর ওপর এটা যে সেমিনারটা হলো এবং সেখানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আসলে এগুলো অনেক রিপোর্ট হয়েছে। সেগুলো ধরেই কিন্তু বলা হচ্ছে যে পরবর্তীতে কত এই যে শ্রদ্ধেয় জাহাঙ্গীরকে দেখানো যায়, উনি আছেন। হ্যাঁ, আমার বইতে ছবি দিয়েছি আমি দুজনেরই। আমি ইন্টারভিউ করতেছি এবং এই ভদ্রলোক এই ফ্যামিলি প্ল্যানিং এর ওই প্রেজেন্টেশনটার নামটাও আছে। আমি এই যে দেখো ওই সময় আমি আমার হাজবেন্ডকে নিয়ে গেছিলাম, ওই আমি সেমিনার যে অ্যাটেন্ড করেছি তার একটা ছবি আমার কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। আচ্ছা 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 আমি ওই আচ্ছা, হ্যাঁ, আমার হাজবেন্ড এখানে, আমরা দুজনে গেছি। আমাদের পিছনে প্রফেসর মোফাক্কারুল ইসলাম উনি আছেন, ওনাদেরটা আসেনি উনি, তো আমরা ওনাদেরকে গেস্ট করে নিয়ে গেছিলাম। এবং আচ্ছা আপা, যে সেমিনারটাতে মূল তথ্যটা তুলে ধরা হয়েছিল স্বাধীনতার পরে একটা দেশে যুদ্ধ বিধ্বস্ত দেশে কি পরিমাণ নারী নির্যাতিত হয়েছে, প্রেগনেন্ট হয়েছে, সার্বিক একটা চিত্র কিন্তু সেই 72 সালেই তুলে ধরেছিলেন। সেই রিপোর্টটা ছিল প্রসিডিং অফ দ্য সেমিনার অন ফ্যামিলি প্ল্যানিং। তার আলোকে সরাসরি কিন্তু সঙ্গত কারণেই দেশ তখন চাচ্ছে, স্বীকৃতির চেষ্টা করছে এবং যুদ্ধের পরাজিত শক্তিরাও কিন্তু বসে নেই, তারা কিন্তু বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে। ওই পরিস্থিতিতে কিন্তু একটা দেশে 1972 সালের 21 থেকে 25 নভেম্বর 5 দিনের জাতীয় পরিবার পরিকল্পনা সম্মেলনের চতুর্থ দিনে জাতীয় নারী পুনর্বাসন বোর্ডের তৎকালীন প্রশাসনিক পরিচালক ডক্টর সৈয়দ জাহাঙ্গীর হায়দার একটি প্রবন্ধ উপস্থাপন করেন। হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধে 1971 সালে সেই নির্যাতিত নারীদের পরিসংখ্যান, তারপর কি পরিমাণ নারী আত্মহত্যা করছে, সেবা নিয়েছে, সেই তথ্যটা তুলে ধরা হয়েছে। এই যে মানে উদ্যমটা, আমি বারবার ফিরে যাই, আপা যে এত মহতি কাজের সাথে যুক্ত ছিলেন এবং একটা দেশ স্বাধীন হলো ডিসেম্বরে, জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে ও নারী পুনর্বাসন বোর্ড হয়ে গেল, নারীদের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হলো এবং অক্টোবরে দেখেন একটা দেশের নারী কি পরিমাণ নারী যুদ্ধের ভয়াবহতার শিকার হয়েছে সেই পরিসংখ্যানটাও তুলে ধরার চেষ্টা হয়েছে এবং এগুলো নিয়ে কাজ করা উচিত। সবাইকে নিয়ে বিশদ পরিসরে কাজ করা উচিত, বিশদ পরিসরে সরকারকেও সহায়তা করতে হবে, কারণ এগুলো রিসার্চের বিষয়, একদম তৃণমূল পর্যায়ে রিসার্চ থেকে শুরু করে সময় গবেষণা সমস্ত কিছু, এবং সেটি রাষ্ট্রীয় পক্ষ থেকে যদি একটি দেশের মুক্তিযুদ্ধের কিংবা সমস্ত তথ্য সংরক্ষণের উদ্যোগগুলো ভালোভাবে নেওয়া হয়, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এটিকে কেউ বিকৃত করতে পারবে না। কারণ আমরা কেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক করার কিছু নেই। এটির একটি একদম পিওর আমাদের ইতিহাস দরকার, যেটি নিয়ে কেউ অন্য কোনো সময় অন্যভাবে রং লাগাতে পারবে না। আমরা হালিদা হানুম আক্তারকে টেকনিক্যাল কারণে হয়তো ওনার বাসায় ইলেকট্রিসিটি আবার চলে গেছে, আর যে কারণে হারিয়ে ফেলেছি, হয়তো আমরা তাকে পরবর্তীতে আরো পাবো আমার অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। কাপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে আপনি প্রথম এসেছেন আমার এই শোতে, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনি। ভালো লাগলো যে একজন মুক্তিযোদ্ধার সন্তানের সাথে আমার পরিচয় হলো এবং আপনার কথা শুনে ভালো লাগলো, এবং আপনি আমার সহযোদ্ধা ছিলেন, সাংবাদিকতার সহযোদ্ধা, সেটা শুনে ভালো লাগলো। এবং দেশের প্রতি কমিটমেন্ট, বিদেশে বসেও যে দেশের প্রতি কমিটমেন্ট রাখা যায়, কাজ করা যায়, আজকের এই আয়োজনটাতে আমি আশাবাদী হলাম। কারণ তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার সার্বভৌম, এদেশের নারী এবং আপামর জনগণের যে অংশগ্রহণ ছিল 71-এর মুক্তিযুদ্ধে, সেই ঘটনাগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হোক এবং আমাদের তরুণ প্রজন্ম জানুক আমাদের সোনার দেশ সোনালী ফসলে ফুলে ফসলে ভরে উঠুক। এটাই তো আমাদের বাবার স্বপ্ন ছিল, তাই না? আমার বাবারা তো এই জন্য যুদ্ধ করেছে, সেই 18-19 বছর বয়সে আমার বাবা যুদ্ধে গেছেন, আপনার বাবা যুদ্ধ গেছেন। মানে দেশ এগোলে আমি জানি যে আমার বাবা জিতবেন, আমরা জিতবো। আর্থিকভাবে জিতবো না, আমরা মানসিক ভাবে জিতে যাবো যে আমি মুক্তিযোদ্ধার সন্তান, এই দেশের অর্জনে
আমার বাবার ভূমিকা রয়েছে। এটা অনেক বড় পাওয়া আমাদের। অনেক ধন্যবাদ নূপুর, ভালো লেগেছে। হ্যাঁ হালিদা আপা, আমরা অনুষ্ঠান শেষ করব, তবে আপনার কাছে আরেকটু শুনতে চাই উপসংহারে কি বলবেন। আপনাকে নিয়ে আরেকদিন আমি গল্প করব, কারণ মার্চে ডিসেম্বরে আমি খুব বিশেষ বিশেষ অনুষ্ঠান করি, যেখানে আমার অনেকেই যুক্ত হন। বিভিন্ন আমি চেষ্টা করি একদম মানে গোটা বিশ্ব জুড়ে যে ছড়িয়ে ছিটিয়ে আসা থাকা মানুষগুলো কাজ করছেন মুক্তিযুদ্ধ নিয়ে, তাদের গল্পগুলো শোনানোর জন্য। আপনি উপসংহারে কি বলবেন? আমার যেটা প্ল্যান আছে যে আমি অনেকগুলো বই ছাপিয়েছি একটু বেশি করেই, এই বইগুলো নিয়ে আমি বিভিন্ন স্কুল কলেজে যাওয়ার প্ল্যান করছি, যেখানে আমি হয়তো এই গল্পটা বলবো, ওনাদেরকে দিয়েও পর্যালোচনা করাবো। তো এটাকে নিয়ে আমরা যতটা প্রচার করতে পারি ইন পার্সন, এমনি দিলে তো মানুষ বই কিনবে, বই শেলফের মধ্যে রেখে দিবে, কিন্তু আমি যদি নিজে গিয়ে একটা ব্যবস্থা করতে পারি, ওখানে ডাকলাম, স্কুল কলেজ যেগুলোর সাথে আমি কানেক্ট করতে পারবো, ওগুলোতে গিয়ে আমি এই বইটা সম্বন্ধে বলবো, এই গল্পটা বলবো, ওই সময়কার, যাতে তাদের যে শ্রদ্ধাটা এবং তাদের যে স্বাধীনতা যে পেলো, এটা যে এমনি এমনি এসে যায়নি, এখানে কাদের কাদের বিরাট বড় স্যাক্রিফাইস আছে, এই জিনিসগুলো তাদের জানা দরকার। সুতরাং এই কথাগুলো, এই অবস্থানগুলোকে আমি গল্প বলবো না, এটা গল্প নয়, এটা ইতিহাস, এটা দলিল। তো এই দলিলটা আমি এই বইটাকে নিয়ে আমি অনেক স্কুল কলেজে পাঠাবার আমার প্ল্যান আছে, আমি ওইভাবে করে লিস্ট করছি। এবং আমি যেখানে যেখানে পারবো, মনে করেন আমি রংপুর গেলাম, আমি দিনাজপুর গেলাম, আমার রাজশাহীতে বড় একটা সেট আপ আছে, আমি ওখানে যারাই আমার কন্ট্যাক্ট পার্সন আছেন ওনাদেরকে বলবো যে আপনি আমাকে স্কুল কলেজের সঙ্গে পরিচিত করে দেন, আমি গেলে ওখানে গেলাম, এখানে এগুলো নিয়ে কথা বলবো। আমরা যত কথা বলবো তত বেশি মানুষ জানতে পারবে, পরবর্তী প্রজন্ম জানতে পারবে, তারা ইতিহাসটাকে জানতে পারবে, তারা তখন দেশটাকে ওন করবে। এবং একটা দেশ কখনোই স্বাধীন হয় না পরাধীনতার থেকে যদি না সে স্যাক্রিফাইস করে। এবং এই স্যাক্রিফাইসটা মানুষ মনে করে যুদ্ধ, বন্দুক নিয়ে যুদ্ধ, কিন্তু আরো কত ধরনের মানুষ যে যুদ্ধ করেছে, কত ভাবে যুদ্ধ করেছে, এই জিনিসটা তাদের কাছে তুলে না ধরলে তারা জানতে পারবে না। তা আমার একসময় মনে হয় যে দেরি হয়নি আমার বইটা, এখনই সময় যে আমরা নতুন করে কথা বলবো। আগের লোকজন তো জানতোই, হ্যাঁ কোনো জিনিস আগে হলে আরো অনেক ভালো হয়, কিন্তু আমার যেন মনে হয়েছে যে এখন আমার সময় আছে, আমি এখন এটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো, আমি আরো প্রচার করতে পারবো। আগে নিলে হয়তো এতদিনে বইটা শুয়ে যেত, কিন্তু এখন বইটা জেগে আছে। আমার এই গল্পগুলোকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, সবার সহযোগিতা চাই, এবং এই কথাগুলো আমি বলতে চাই, আমার জীবন থেকে নেয়া যে গল্পগুলো, অনুভূতিগুলো, এবং আমার যে দারিত্ব আমি বলবো, সেই জিনিসটা নিয়ে যখন আমি কথা বলবো, এটার মূল্য অন্যরকম হবে, অন্যরকম হবে। তো এটা একটা দলিল থাকলো, যেটা কেকা বলেছে। আমি খুব খুশি যে কেকা এখানে জয়েন করতে পেরেছে, ও সাংঘাতিক গুণী একটা মানুষ, আমার ভীষণ পছন্দের মানুষ। আর আমার একটা যেটা হয়েছে, আমি পাবলিক হেলথে থাকাতে, জনস্বাস্থ্যে থাকাতে, আমি অনেক টিভি প্রোগ্রাম, সেই বিটিভি থেকে শুরু করে, বিটিভি আমাকে প্রযোজনা করতে দিল এক পক্ষ, তার মানে ৬টা-৭টা অনুষ্ঠান আমি আমার অফিসে বসে ভিআইপিদের নিয়ে, যেমন ফিরোজা আপা, নূরজাহান আপা, এদেরকে নিয়ে আমি নিজেই কথা লিখতাম, নারী প্রজনন স্বাস্থ্যের কি কি সমস্যা। ওনারা তো কিউরেটিভের মানুষ, কিন্তু প্রজনন স্বাস্থ্যের স্ক্রিপ্ট লিখে ওনাদেরকে দিয়ে বলাতাম, এবং আমার অফিসে বসে আমি এগুলো করেছি। সে অনেক আগে, আমি পিএইচডি করে আসার পরে যখন আমি শুরু করলাম, তখন এগুলো করেছি। আমি গ্রামে গিয়ে দায়ের থেকে ইন্টারভিউ নিয়েছি, তুমি কিভাবে ডেলিভারি করাও, এই যে আনসেফ ডেলিভারি, আনস্কিল ডেলিভারি, মা মরে যাচ্ছে, তখন অনেক মা মরে যেত, মৃত্যু খুব হাই ছিল। তো এগুলো নিয়ে আমি কাজ করে গেছি সারা জীবন। অ্যাবর্শন নিয়ে কাজ করেছি, অ্যাবর্শনে মায়ের কত মৃত্যু হতো। তো এই জিনিসগুলো তো ধরো টেকনিক্যাল জিনিস, কিন্তু আমি আবার মিডিয়াকে খুব ভালোবাসতাম, এবং মিডিয়াতে যতখানি করা যায় অনেক টিভি প্রোগ্রাম করেছি। কেকাটা তখন অনেক ছোট, বিটিভি, হ্যাঁ পরবর্তীতে অনেকখানি করেছি। তো আমার সুতরাং ওই জিনিসগুলো আমার মধ্যে এখনো আছে, যে এগুলোর পোটেনশিয়াল কি, এগুলো কি করা যায়। তোমার সময়, কোভিডের সময় অনেক ওয়েবিনার করেছি আমেরিকাতে বসে, এই ঘরের মধ্যে বসে। এই তখনকার কোভিড এবং নারী, এটা ছিল আমার সম্পূর্ণ কথা বলা। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি। তো আমি এখন মনে হচ্ছে যে এগুলোকেই আমরা এগিয়ে নিয়ে যাব। আমার সময় আছে, আমার নিষ্ঠা আছে, এবং আমার ইচ্ছা আছে। আমি যার সাহায্য পাবো তাকে আমি সাহায্য করে, বুকে জড়িয়ে ধরে নিয়ে তার সাহায্য নেব। আমি মানুষকে কাছে আনতে আমার ভীষণ ভালো লাগে। এরা একটা বরকত মানুষের জীবনে। আমি সারা জীবন সেটা চিন্তা করেছি এবং সেটা করে এসেছি। আমার তৈরি মানুষগুলো আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, হপকিন্সে ফ্যাকাল্টি, WHO তে বসে আছে, ইউনাইটেড নেশনসে বসে আছে। আমি মনে করি যে এটা আমার একটা
মানুষ করে না, মানুষ জ্ঞানের জাকাত, আমরা তো টাকা পয়সার জাকাত দেই, কিন্তু জ্ঞানেরও যে জাকাত দেয়া যায় এবং তাতে মানুষ বেনিফিটেড হয়, উপকৃত হয়, সেটাকে আমি সারা জীবন একটা আমার একটা কর্তব্য বলে মনে করেছি। আমার মাকে দেখেছি, বাবাকে দেখেছি, বাবা মাকে পড়িয়েছেন দেখে আজকে আমরা এখানে উঠতে পেরেছি। না হলে হয়তো গ্রামে কোনো কাজিনের সঙ্গে বিয়ে হতো, 5-6টা বাচ্চার মা হতাম, বা একটা বাচ্চা হতে গিয়ে মরে যেতাম, হু নোজ। হ্যাঁ, তো বাবা এই সাহসটা করেছেন দেখে আজকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি এবং আজকে আমরা এই জায়গাতে আছি। সুতরাং আমি রোজ সকালবেলা আমি বাবা মার জন্য নামাজ পড়ি, আমি তাদের জন্য ব্লেসিং আল্লাহর কাছ থেকে চাই যে আজকে আমরা এই জন্য এখানে এসেছি। তেমনি ভাবে আমার যারা বন্ধু বান্ধব আছে, আমার যারা ছোট ভাই বোন আছে, আমি তাদেরকে আমি যতভাবে, এখনো আমার ইয়াং ছেলে পিলে, এই যে আমি অনুষ্ঠান করব আবার সামনে, আমি আমি একটা অংশ আছে প্রায়, তুমি দেখেছো কে কাজে, আধা ঘন্টা আমরা ওই 71-এ নিয়ে গেছি, ঘর অন্ধকার করে ওই 71-এর কথা বলে কথন দিয়ে ওদেরকে নিয়ে গেছি, যারা কখনো দেখেনি ওই সময় কি হয়েছে একটু কথন দিয়ে করা হয়েছে। তো এটাকে আমি হয়তো কন্টিনিউ করব, আমার মনে হয় যে তাহলে মানুষকে ওই সময় আমরা নিয়ে যেতে পারবো। তো একটু ক্রিয়েটিভ আমি আছি, আমার কাছে ভালো লাগে, এবং এটা ইয়াঙ্গার গ্রুপকে নিয়েই করা হয়, আমি একটু লিড করি, এটা সারা জীবন করে এসেছি, আমি খুবই এনজয় করি এই জিনিসগুলো। তো তোমরা দোয়া করবে যেন এটা আমি অবশ্যই আপনার আরো নতুন নতুন কাজের অপেক্ষায় থাকলাম, প্রত্যাশায় থাকলাম, কারণ আমরাও চাই আপনারা লিখে যান, আপনারা কাজগুলো করুন, আমাদের ইতিহাস, আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের লাল সবুজের পতাকা, স্বাধীনতা, এটি আমরা সঠিকভাবে পৃথিবীর বুকে তুলে ধরতে চাই, এবং এই ক্ষেত্রে আপনাদের লেখনী, আপনাদের অভিজ্ঞতা ছাড়া আমরা এই কাজটি করতে পারবো না। সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠান একদম আমি বলছিলাম যে সময় শেষ পর্যায়ে, দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, নতুন বছরের শুভেচ্ছা রইল। আর হালিদা আপা, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সেলুট আপনাকে, আপনি কাজ করে যান। আমি এখান থেকে যতটুকু পারি, আপনি যখনই মনে করবেন আমি তখনই আপনার পাশে আছি। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, যেভাবে আপনি চিন্তা করেন না কেন, আপনার পাশে আমরা সব সময় থাকবো। আর কে কাপু, আপনাকেও ধন্যবাদ, আপনি আজকে প্রথম এসেছেন আমার অনুষ্ঠানে, অনেক অনেক শুভেচ্ছা রইল এবং ভালো থাকবেন দুজনই। কৃতজ্ঞতা দুজনের প্রতি। অনেক ধন্যবাদ, দর্শককে অনেক ধন্যবাদ যারা দেখছেন সবাইকে, এবং আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে এই ব্যাপারে সময় দিবেন, তাদেরকে এই গল্পগুলো বলবেন, তাহলে আমাদের দেশ যে স্বাধীন হলো, কষ্ট করলাম, এটা কিন্তু সফল হবে। তো সবার জন্য আমার এই দোয়া থাকলো এবং এই অনুরোধ থাকলো বিশেষ করে। অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরো প্রোগ্রামে, দেখা হবে। অবশ্যই অবশ্যই। এবং একই সাথে দর্শক, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা, যারা এতক্ষণ ধরে আমার এই অনুষ্ঠানটি দেখেছেন। এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, এবং বিশেষ করে যারা আমেরিকায় থাকেন, আমেরিকার দৈনন্দিন জীবনে যে তথ্যগুলো প্রয়োজন, সেই তথ্যগুলো উপস্থাপন করে থাকি। একই সাথে আমার মা মাতৃভূমি বাংলাদেশের প্রতি ভালোবাসা রেখেই আমরা বাংলাদেশ কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন করে থাকি। আজকেও আমরা এমন একটি মানুষ, আমি বলবো যে এমন একটি বিষয় নিয়ে উপস্থাপন করেছি, এমন একজন মানুষকে উপস্থাপন করেছি, যিনি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছে। আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হালিদা হানুম আক্তার আপনাকে, এবং সেলুট আপনাকে। তার কারণটি হচ্ছে, আপনারাই হচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাস, যে কারণেই বাংলাদেশের স্বাধীনতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।